আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে এখন? ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে। আজকে আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের ক্লাসটা আমাদের টিভিতে নেওয়ার জন্য আমরা রেডি ছিলাম, স্মার্ট টিভিতে। তবে আজকে হঠাৎ করেই কারেন্টটা চলে গেল, এর জন্য ট্যাবে নিতে হচ্ছে। এর জন্য দুঃখিত সবাইকে। তবে সবাইকে এখন দেখতে পাচ্ছেন কিনা বোর্ডটা একটু এটা আমাকে বলেন। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, জি, দেখা যাচ্ছে। আজকে আমাদের হচ্ছে লেকচার নাম্বার 1, এটা হচ্ছে নাউনের উপর। লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, নাউন চেনাটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামী যেগুলো লেকচার আসবে সেই লেকচার গুলোতে আমাদের নাউনটা কি এবং নাউন আসলে চিনবো কিভাবে এটা জানাটা খুবই প্রয়োজন। আপনারা, আমি আসলে লেকচারটা সলভ করবো। লেকচার সলভ করার সাথে সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলবো, যেগুলো আপনাদের একটু নোট রাখলে আপনাদের জন্য খুব ভালো হয়। আপনাদেরকে এই সবার কাছে লেকচার শিট আছে? আর বললে ভালো হবে। জি জি, বলছি, সমস্যা নেই, ক্লাস তো শুরু করছি। আচ্ছা, প্রথম হচ্ছে আমি যদি বলি যে নাউন কাকে বলে, কেউ কি আমাকে বলতে পারবেন যে নাউন জিনিসটা কি? নাউন কাকে বলে? কোনো কিছুর নাম। আচ্ছা, খুবই কমন একটা আচ্ছা, প্রশ্ন, যে কোনো কোনো কিছুর কিছুর নাম। নামকেই নাউন বোঝায়। আচ্ছা, এটা আসলে এই সংজ্ঞাটা আমরা যখন ক্লাস মানে একদম যারা বিগিনার স্টুডেন্ট বা প্রাথমিক স্টুডেন্ট তাদেরকে আমরা বলি যে কোনো কিছুর নামকে নাউন বলে। তবে এটা আমাদের এই এজেসে এটা কার্যকর কোনো সংজ্ঞা হবে না। কারণ কোনো কিছুর নামকে নাউন বলে এটা ঠিক আছে, সংজ্ঞাটা কোনো ভুল নেই। তবে আমরা যদি সংজ্ঞাটা একটু অন্যভাবে চিন্তা করি, আমি যদি বলি এভাবে যে আমরা চোখে যা দেখি এবং অন্তরে যা অনুভব করি তা সবই নাউন, তাহলে আসলে এটা আরো বৃহৎ অর্থ কাভার করে। তাহলে আমরা নাউনের একটা সংজ্ঞা মনে রাখবো, আমরা চোখে যা দেখি এবং অন্তরে বা মনে যা অনুভব করি তার সবই নাউন। যেমন আমি বললাম অনেস্টি, এরপর আমি বললাম চাইল্ডহুড, বললাম লাভ। এগুলো চোখে দেখা যায় না, তবে অন্তর অনুভব করা যায়। এগুলো যেরকম ভাবে নাউন, সেরকম ভাবে বয়, রিভার, এইগুলো হচ্ছে নাউন। তা নাউন মূলত আমরা চোখে যা দেখি এবং অন্তরে যা অনুভব করি তার সবই নাউন। নাউনকে অনেক ভাবে অনেক প্রকারে ভাগ ভাগ করা যায়, নাউনের প্রকারের কোনো শেষ নেই। তবে আমি নাউনের প্রকার গুলার আগে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে নাউন আসলে চেনা খুবই গুরুত্বপূর্ণ, এবং নাউন চিনতে আমাদের সবচেয়ে বেশি এফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন ভার্বকে, যখন একটা বাক্যে ভার্ব থাকবে, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পাওয়া যায়। আমি এখন লেখার দরকার নেই, আগে জিনিসটা বুঝেন। এবং সেই সাবজেক্টটা নাউন হয়ে থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে প্রোনাউনও হতে পারে। যেমন আমি যদি বলি হি ইটস ক্যান্ডি, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইটস হচ্ছে ভার্ব, এবং ক্যান্ডিটা হচ্ছে অবজেক্ট। আমি যদি ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করি যে কে ক্যান্ডি খাচ্ছে, তাহলে উত্তর হবে হি। এভাবে আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারি, এবং সাবজেক্ট সাধারণত প্রোনাউন অথবা নাউন হয়। বা আমি যদি বলি রহিম ইটস ক্যান্ডি, তাহলে রহিমটা ক্ষেত্রে নাউন, রহিমটা হচ্ছে সাবজেক্ট। এগুলো শুধু অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হয়, এগুলো আপনাদের কিছু লেখার দরকার নেই। আমি একটু বেসিক আলোচনা করছি যে আমাদের কেন এগুলো জানার লাগবে। আর প্যাসিভ ভয়েস যদি করতে হয় তাহলে আমরা জানি অবজেক্ট হয়েছে সাবজেক্ট, তাহলে ক্যান্ডি, একটা অক্সিলারি ভার্ব আসবে ইজ ইটেন বাই হিম, ক্যান্ডি ইজ ইটেন বাই হিম, এখানে সাবজেক্ট হচ্ছে ক্যান্ডি। তা আমি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবো না, তখন আমাদের প্রশ্ন করতে হবে কি। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে সেক্ষেত্রে এটাই হবে সাবজেক্ট। তাহলে আমার দ্বারা কি খাবার হয়, তাহলে এটা হচ্ছে ক্যান্ডি। তার মানে মনে রাখবো, অ্যাক্টিভ ভয়েসে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, প্যাসিভ ভয়েসে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, এবং সাবজেক্ট গুলো প্রধানত নাউন বা প্রোনাউন হয়। আচ্ছা, কেউ কি দাগাচ্ছেন স্ক্রিনে? কাইন্ডলি কেউ স্ক্রিনে দাগায় না। আচ্ছা, আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যেটা মনে রাখা উচিত, এটা হচ্ছে নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে। হয়তো অনেক সময় আমরা দেখে নাউনটাকে নাও চিনতে পারি, তবে এটা মনে রাখলে অনেক সময় নাউন আইডেন্টিফাই করা যায়। যেমন আমি বললাম, একবার পরীক্ষা আসছিল এরকম একটা প্রশ্ন, দিস ইজ দ্য গো
আয়েশা আক্তার, আপনি দাগাদাগি করতেছেন। দিস ইজ দ্য গো অফ দ্য টাউন। গো এর নিচে আন্ডারলাইন করা। বলেন তো গো কোন পার্টস অফ স্পিচ? দেখি আপনারা বলতে পারেন কিনা। ভার্ব। আর গো নাউন হচ্ছে হবে। একটা নাউন। দেখেন গো নাউন সাধারণ অর্থে নাউন গো হবে। জি জি নাউন হবে, জি নাউন হবে, ধন্যবাদ। গো সাধারণ অর্থে ভার্ব, কোনো সমস্যা নেই। কিন্তু ভার্বের আগে তো ভাই দা বসে না। জি স্যার। আই উইল দা গো দেয়ার, আমরা কি কেউ বলি? গো এর আগে তো, গোটা যদি ভার্ব হয় গো এর আগে তো আর্টিকেল বসে না। তবে এটা একটা নাউন চেনার উপায় মাত্র, যদি আপনারা নাউন চিনতে না পারেন সেক্ষেত্রে। আসলে নাউন চেনার এই উপায়টা আমি সমর্থন করি না, তবে অনেক স্টুডেন্ট হয়তো গো দেখে চিনতে পারবেন না যে এটা নাউন, কারণ গো এর অনেকগুলো মিনিং আছে। দিস ইজ দ্য গো অফ দ্য টাউন, মানে এটাই এখন শহরের আলোচনার বিষয়। তো সেই ক্ষেত্রে গো এর আগে যেহেতু দা বসেছে, আর্টিকেল বসেছে, এভাবে আমরা নাউন আইডেন্টিফাই করতে পারি। আমি আরেকটা এক্সাম্পল দেখাই। আই নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য স্টোরি। এটাও পরীক্ষা আসছিল, ইনস অ্যান্ড আউটস এর নিচে আন্ডারলাইন করা ছিল। এটা ফ্রেজাল নাউন। বলছে ফ্রেজাল ইনস নেই। অ্যান্ড আউটস এর কি? এটা একটা, আপাতত ফ্রেজে না যাই, এটা একটা নাউন। এটা কি নাউন? এটা কি কোন পার্টস অফ স্পিচ? যদি পার্টস অফ স্পিচ জিজ্ঞেস করি, বলেন তো এটা কোন পার্টস অফ স্পিচ হবে? এটা নাউন একটা হবে। নাউন হবে। আর যেহেতু এটা একটা ফ্রেজ, ফ্রেজ মানে কোনো কঠিন কিছু না, ফ্রেজ মানে শব্দগুচ্ছ। তার মানে যেহেতু তিনটা শব্দ আছে, এই জন্য একটা শব্দগুচ্ছ বলতে পারি, তাহলে এটাকে নাউন ফ্রেজ বলা হয়। নাউন ফ্রেজ কেন হলো? দেখেন এটার আগে দা বসেছে। ইনস অ্যান্ড আউটস মানে কি? ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে সামারি বা খুঁটিনাটি, দুইটা অর্থে ব্যবহার করা হয়। তাহলে খুঁটিনাটি এই বলবেন। আমি এই কাহিনীর খুঁটিনাটি বা এই কাহিনীর সারমর্ম সবই জানি। তো সামারি, আই নো দা সামারি, সামারি হচ্ছে নাউন, আর এখানে ইনস অ্যান্ড আউটস হচ্ছে নাউন ফ্রেজ। নাউন অনেক ভাবেই হতে পারে। আবার আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন এজু এডুকেশন ইজ এ মাস্ট ফর আওয়ার কান্ট্রি। মাস্টের নিচে আন্ডারলাইন করা। বলেন দেখি মাস্টটা কি? নাউন হবে স্যার, যেহেতু আর্টিকেল আছে। অবশ্যই এটা একটা নাউন। এডুকেশন ইজ এ মাস্ট ইন আওয়ার কান্ট্রি। কিন্তু মাস্ট কি সবসময় নাউন? আমি যদি বলি এডুকেশন না স্যার, ইজ এটা ভার্ব হতে পারে অনেক সময়। এডুকেশন ইজ মাস্ট ফর ডেভেলপমেন্ট, তখন কি এটা আবার নাউন হবে? এডুকেশন ইজ মাস্ট, আমি যদি মাস্ট বলি, এটা ভার্ব না স্যার। স্যার। এটা অবশ্যই, এটা অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। যেহেতু এডুকেশনকে মডিফাই অ্যাডজেক্টিভ হবে করছে, স্যার। এটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে মাস্ট একবার নাউন হচ্ছে, মাস্ট একবার অ্যাডজেক্টিভ হচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি যদি বলি আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, এখানে মাস্ট কি? ভার্ব হবে স্যার। এখানে ভার্ব হবে মাস্ট স্যার। হচ্ছে একটা মোডাল, মাস্ট হচ্ছে মোডাল। আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, মাস্ট একবার নাউন, মাস্ট একবার অ্যাডজেক্টিভ, মাস্ট একটা ভার্ব, মানে মোডাল ভার্ব। যেভাবে হোক এক একবার এক একভাবে চেঞ্জ হচ্ছে। আমি আসলে এই জিনিসগুলো আপনাদেরকে দেখালাম, এই জিনিসগুলো আপনারা প্রত্যেকটাই পড়বেন, যে কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা মোডাল, সবই পড়বেন। তবে একটা শব্দ যে আসলে অনেক ভাবে ব্যবহার করা যায়, একটা শব্দ যে সবসময়, যেমন ওয়াটার, ওয়াটার কোন পার্টস অফ স্পিচ বলেন দেখি? নাউন। ওয়াটার নাউন। নাউন। ওয়াটার দ্য প্ল্যান্টস। ইয়ার এখানে ভার্ব হবে স্যার। স্যার এখানে ভার্ব হবে। ওয়াটারটা কি? অবশ্যই এখানে ভার্ব। তাহলে ভার্ব আমি কি বলতে পারবো যে ওয়াটার হচ্ছে নাউন? আসলে না ওয়াটার স্যার। নাউন এটা আমরা বলতে পারবো না, এটা হচ্ছে আমাদের কনটেক্সট। আপনারা যে এজে আসছেন বা যে স্টেজে এসে পরীক্ষা দিচ্ছেন, এখানে আপনাদের মুখস্থ বিদ্যা আসলে খুব কমই কাজে আসবে। ভোকাবুলারি বাদে, ভোকাবুলারি বা বিরোচন অংশটা বাদে, আপনাদের মূলত কনটেক্সট বুঝলে আপনার পরীক্ষা খুব ভালো করতে পারবেন, যে ওয়াটার এখানে আসলে ভার্ব অর্থে ব্যবহার করা যাচ্ছে। আমি একটা প্রশ্ন দিই, যেমন বাট মি নো বাটস, পরীক্ষা অনেকবার আসছে প্রশ্নটা। বাট মি নো বাটস, বাটের আগে একটা আন্ডারলাইন করা আছে, বলা হচ্ছে বাট, এটা কোন পার্টস অফ স্পিচ? দেখি কেউ বলতে পারেন কিনা। এটা ভার্ব হবে। বাকিরা বলেন দেখি। একজন বলেছে ভার্ব হবে, বাকিদের কি মনে হয়? ভার্ব হবে। না স্যার, না। নাউন হবে। আচ্ছা নাউন হবে বলেছে, আর বাকিরা কি কনফিউজ নাকি?
বাট মি নো বাটস, আমরা যদি একবার দেখে নাও চিনতে পারি কোনো সমস্যা নেই, আমরা এটার আগে একটা অর্থ বের করার চিন্তা করবো। বাট মি নো বাটস, এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে কিন্তু কিন্তু করো না, কিন্তু কিন্তু করো না, মানে আরো সহজ ভাষায় বললে অজুহাত দিও না, স্যার বা ডোন্ট প্রিপোজিশন। গিভ, ডোন্ট, আচ্ছা প্রিপোজিশন, তার মানে নাউন বা প্রিপোজিশন অনেকগুলাই বললেন। আমি বলে দিচ্ছি অর্থটা কি। বাট মি নো বাটস মানে কিন্তু কিন্তু করো না, মানে কোনো এক্সকিউজ বা অজুহাত দিও না। তাহলে এটা কি ধরনের সেন্টেন্স বলেন তো? সেন্টেন্সের 5টা প্রকার ভেদের মধ্যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, উপদেশ, নির্দেশ ইত্যাদি, এই জাতীয় সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স যেমন আমি বললাম গো টু বেড, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ধরেন অর্ডার। ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয় বলেন দেখি? ভার্ব দ্বারা। ভার্ব Verb দিয়ে। ভার্ব শুরু হয়, তার মানে এই ভার্বটা এখানে একটা ভার্বের কাজ করতেছে। যেহেতু একটা ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স বাদ দিয়ে শুরু হয়, তাহলে বাট এখানে একটা ভার্ব। মি, মিটা কি বলেন দেখি? objective. অবজেক্ট। না মানে কোন পার্টস অফ স্পিচ মিটা যদি আমি Pronoun. বলি, এটা প্রোনাউন। এটা pronoun. প্রোনাউন। আচ্ছা, এই যে পরের বার, পরের বারটা কি বলেন দেখি? নাউন। নাউন। Sir, যেহেতু noun. বারের শেষে এস আছে, নাউন, নাউনের শেষে সাধারণত এস বা এস যুক্ত হয়, তার মানে এটা একটা নাউন। আর তাহলে এ নোটা কি? ডিটারমিনার। নোটা একটা ডিটারমিনার। অ্যাডজেক্টিভ, নোটা একটা অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। যেহেতু নাউনকে মডিফাই করছে, নাউনকে বিশ্বায়িত করছে, এটাকে অ্যাডজেক্টিভ। যারা বুঝতে পারছেন খুবই ভালো, আর যারা বুঝতে পারছেন না কোনো সমস্যাই নেই। আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটা এটাই বললাম যে আপনারা যখন একটা গ্রামার ক্লাস করতে আসছেন, মনে রাখবেন যে প্রত্যেকটা শব্দ আমার চিনতে হবে, প্রত্যেকটা শব্দ কোন পার্টস অফ স্পিচ এটা আমাদের জানতে হবে। তাইলে আশা করি কোনো ধরনেরই সমস্যায় পড়বেন না। তাহলে আপনাদের বেসিক স্ট্রং থাকবে, আর বেসিক যার যত স্ট্রং সে তত আগে থাকবে, এর কোনো বিকল্প নেই। এটা ইংলিশের ক্ষেত্রেও যেমন সঠিক, ম্যাথের ক্ষেত্রেও তেমন সঠিক। তার মানে বেসিক আমাদের স্ট্রং থাকতে হবে। আশা করি ক্লিয়ার। নাউন, নাউন সাধারণত আমরা পরীক্ষার ক্ষেত্রে এই দুই ভাগটায় ভাগ করেছি, যে পরীক্ষার জন্য দুই ধরনের নাউন আমরা পড়বো। একটা হচ্ছে কোয়ালিটেটিভ নাউন, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ নাউন। কোয়ালিটেটিভ নাউন কোনগুলাকে বলে? যেগুলা কোয়ান্টিটি বুঝায় না। স্যার কোয়ান্টিটেটিভ নাউন কোনগুলা? জি বলেন। আমরা কি স্যার লিখবো স্যার? না না, এগুলো লেখা লাগবে না, যখন লিখতে বলবো তখন লিখবেন। কোয়ালিটেটিভ নাউন কোনগুলাকে বলে? যেগুলো কোয়ান্টিটি বুঝায় না। আর কোয়ান্টিটেটিভ নাউন কোনগুলাকে বলে? যেগুলো কোয়ান্টিটি বুঝায় বা পরিমাণ বুঝায়। আপনাদের ব্যাংক পরীক্ষার ক্ষেত্রে বা এডি পরীক্ষার ক্ষেত্রে কোয়ান্টিটেটিভ নাউন থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসবে, মাথায় রাখবেন। এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন বেশি আসবে, এই জায়গা থেকে যে পরীক্ষা প্রশ্ন আসবে না এমন না, তো ম্যাক্সিমাম সময় কোয়ান্টিটি থেকে প্রশ্ন আসে। কোয়ালিটেটিভ নাউন গুলা কোনগুলা? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কোয়ান্টিটেটিভ নাউন গুলা কোনগুলা? দুই রকম, কাউন্ট নাউন বা কাউন্টেবল নাউন, আর এটা হচ্ছে আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউন। আপনাদের পরীক্ষায় কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউন থেকে পরীক্ষা সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আইবিএ, বিআইবিএম এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন করে। আবার এই জায়গা থেকে প্রশ্নটা কম হয়, তবে আইবিএ, বিআইবিএম যদি প্রশ্ন না করে, ইন কেস যদি আপনাদের ক্ষেত্রে প্রশ্নকর্তা চেঞ্জ হয়ে যায়, তাহলে এগুলো জায়গা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমরা মূলত আজকে নাউনের কোয়ালিটেটিভ নাউন গুলো দেখবো, কোয়ান্টিটেটিভ নাউন গুলো দেখবো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে প্রপার নাউন এবার লিখতে পারলাম চাইলে। প্রপার নাউন থেকে পরীক্ষার প্রশ্ন আসে না, সবচেয়ে ইজি। কোন নির্দিষ্ট কোনো কিছুর নামকে প্রপার নাউন বলে। যেমন রাজ একজনের নাম, পদ্মা নদীর নাম, এভারেস্ট একটা পর্বতের নাম, ঢাকা ইউনিভার্সিটি একটা বিদ্যালয়ের নাম। এই সবগুলা কি Any প্রপার tree. নাউন। প্রপার নাউন আশা করি ক্লিয়ার। প্রপার নাউন পরীক্ষা আসে না, প্রপার নাউন সবাই পারে, কোনো কিছুর নামকে প্রপার নাউন বলা হয়। কমন নাউন, কমন নাউন থেকে কিছু প্রশ্ন পরীক্ষা আসতে পারে।
যে সকল শব্দ কোনো জাতির প্রতিনিধিত্ব করে তাদের কমন নাউন বলা হয়। কোনো জাতি বা কোনো বস্তুর প্রতিনিধিত্ব করে তাদের কমন নাউন বলা হয়। মানে প্রতিনিধিত্বকারী নাউন, প্রতিনিধিত্বকারী নাউন। যেমন ফাদার, কোন নির্দিষ্ট কিছু নাম না। ফাদার মানে পিতা বা একটা মানে বাবা, এদেরকে বোঝানো হয়। গার্ল, অ্যানিমালস, man, রিভার cow, ইত্যাদি, এইগুলো হচ্ছে প্রপার নাউন, এগুলো হচ্ছে কমন নাউন। এই জায়গা থেকে এই কারণে পরীক্ষায় মানে আপনাদের যে স্টেজ, এই স্টেজে সাধারণত কোয়ান্টিটেটিভ নাউন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন করা হয়। এরপরে এখন আমি যদি বলি, আচ্ছা দাঁড়াও, এরপর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাদেরকে বলে? যে নাউনগুলো একটা গোষ্ঠী বা একটা গ্রুপকে বোঝায় তাদের কালেকটিভ নাউন বলে। যে নাউনটা দ্বারা আমরা একটা গোষ্ঠী বা গ্রুপকে বুঝি। যেমন ফ্যামিলি, ফ্যামিলি বলতে আমরা একটা গ্রুপ কে বুঝি, কয়েকজন মিলে একটা ফ্যামিলি হয়। ফ্যামিলি army, সবচেয়ে ছোট, ফ্যামিলি সবচেয়ে ছোট হইতে পারে যে জামাই বউ, এই দুজন মিলে একটা ফ্যামিলি, তাও দুইজন। আর বড় হইলে আরো অনেক হইতে পারে, জামাই বউ, বাচ্চা কাচ্চা, দাদি নানি, অনেক কিছু ফ্যামিলি হইতে পারে, এক্সটেন্ডেড ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি, অনেক ধরনের ফ্যামিলি হয়। ফ্যামিলি হলো একটা গ্রুপকে বোঝায়। ক্লাস, আমরা ক্লাস নিচ্ছি, ক্লাস একটা, ক্লাস বলতে অনেকজনকে বোঝায়, একটা গ্রুপকে বোঝায়, একটা দলকে বোঝায়। এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আর্মি, সেনাবাহিনী, এ গ্রুপ অফ অফিসার্স কে বোঝানো হয় আর্মি। এরপরে কি গভর্নমেন্ট, জুরি, কমিটি। বুঝতে পেরেছেন মানে কালেকটিভ নাউন কোনগুলা? দেখলে চিনতে পারবেন কালেকটিভ নাউন, বলেন দেখি। জি স্যার, চিনতে পারবো। জি কালেকটিভ স্যার। নাউন না চিনার কিছু ব্যাপার না। পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে কালেকটিভ নাউন থেকে, সেটা হচ্ছে এই রুলটা একটু লিখেন, এটা পরীক্ষা আসে কালেকটিভ নাউন থেকে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রথম রুল লিখাচ্ছে যেটা পরীক্ষা আসতে পারে। কালেকটিভ নাউন একত্রে কাজ করলে সিঙ্গুলার, কালেকটিভ নাউন পৃথকভাবে কাজ করলে প্লুরাল হয়। লেখেন, কালেকটিভ নাউন একত্রে কাজ করলে সিঙ্গুলার হয়, কালেকটিভ নাউন পৃথকভাবে কাজ করলে কি হয় বলেন? প্লুরাল হবে। প্লুরাল হয়। বলেন তো কি হবে? দ্য জুরি হ্যাজ টেকেন এ ডিসিশন, না দ্য has, জুরি এক হ্যাভ হবে স্যার, টেকেন এ হ্যাঁ, ডিসিশন? has হবে, হ্যাজ দেখেন, হবে। জুরি যদি এটা সিঙ্গুলার হয় তাইলে হ্যাজ হবে, যদি জুরিটা প্লুরাল হয় তাহলে হ্যাভ হবে। এখন বলেন তো, জুরি মানে হচ্ছে বিচারক মন্ডলী। জুরি মানে কি বলেন দেখি? বিচারক মন্ডলী, বিচারক মন্ডলী। যদি একজন বিচারককে বুঝাইতে হয় জুরির, তাহলে জুরর বলে এটাকে। একজন বিচারক হইলে জুরির একজন বিচারককে জুরর বলে, অনেকজন জুরর মিলে একজন জুরি হয়। তো জুরি যদি একত্রে কাজ করে তাহলে সিঙ্গুলার হয়, মানে কালেকটিভ নাউন একত্রে কাজ করলে সিঙ্গুলার হয়। এখন জুরি বলেন তো, বিচারক মন্ডলী যখন সিদ্ধান্ত নেয়, এটা একটা সিদ্ধান্তই আসে, একাধিক সিদ্ধান্ত হয় না। হয়তো বিচারক মন্ডলীদের মধ্যে মত পার্থক্য থাকে, তবে সিদ্ধান্ত তারা একটাই দেয়। তাহলে তারা কি একত্রে কাজ করছে না পৃথকভাবে কাজ করছে? একত্রে করছে। একত্রে কাজ একত্রে কাজ একত্রে করছে, কাজ করলে ভার্বটা সিঙ্গুলার হয়, যেহেতু জুরি এখানে সিঙ্গুলার। আর জুরি যদি পৃথকভাবে কাজ করে তাহলে প্লুরাল হয়। যেমন দ্য জুরি বিচারক মন্ডলীরা তার নিজ নিজ বাসায় ফেরত যাচ্ছে। এখানে জুরিটা কি একত্রে কাজ করছে না পৃথকভাবে কাজ করছে?
পৃথক পৃথকভাবে ভাবে। কাজ ভাবে পৃথকভাবে কাজ করলে জুড়িটা হয়ে যাবে প্লুরাল, কালেকটিভ নাউনটা হয়ে যাবে প্লুরাল। আর কালেকটিভ নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হয়ে যাবে? প্লুরাল। প্লুরাল। বুঝতে পেরেছেন? এই একটা জিনিস পরীক্ষা আসে কালেকটিভ নাউন থেকে। ক্লিয়ার? জি ইয়েস স্যার। জি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন ওই সব জিনিসকে বলা হয় যেগুলা গণনা করা যায় না তবে পরিমাপ করা যায়। কি বললাম বলেন দেখি? যেগুলো গণনা গণনা করা করা যায় যায় না, না পরিমাপ কিন্তু করা যায়। পরিমাপ করা যায়। তাইলে বলেন তো, টেবল সল্ট। এটা কি নাউন? ম্যাটেরিয়াল নাউন? নো স্যার। না স্যার, রাইস কি হবে নাউন স্যার, হবে? কমন নাউন হবে। এটা কমন নাউন। এই টেবিলটা তৈরি হয়েছে কাঠ দ্বারা, উড। উড কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। বলেন তো, কাঠ কি গণনা করা যায়? যায় না স্যার। কাঠ গণনা করা যায় না, কাঠ পরিমাপ করতে হয়। আপনি যদি কাঠ কিনতে যান দেখবেন কাঠ পরিমাপ করতে হবে, যে আপনি কত কেজি কাঠ কিনতে চান, কত কেজি লাকড়ি কিনতে চান, আপনি কিন্তু পরিমাপ করে কিনতে হবে। ধরেন গোল্ড, পরিমাপ করতে এটা কি হবে, নাউন? ম্যাটেরিয়াল নাউন। পরিমাপ করতে হবে, ম্যাটেরিয়াল নাউন। পরিমাপ করে যেগুলা কিনতে হয় এগুলাকে ম্যাটেরিয়াল নাউন বলে। কয়লা, সল্ট, রাইট, কোল, রাইস, সুগার। কোল কি সুগার, নাউন? ম্যাটেরিয়াল অয়েল। নাউন। এগুলা আপনারা যে কোনো ক্লাস 3 এর বই খুললেও দেখবেন যেগুলো লিস্ট দেওয়া আছে। আমি তো এগুলো লিস্ট পরীক্ষা আসে না, এর জন্য জাস্ট এভাবে বললাম। ম্যাটেরিয়াল নাউন মনে রাখবেন এই জিনিসটা, যেটা গণনা করা যায় না, পরিমাপ করতে হয়। সর্বশেষ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আগে একটা ক্লিয়ার ধারণা দিচ্ছি জিনিসগুলো কি। অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলা চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, তবে অনুভব করা যায়। মানে আপনার চোখে দেখবেন না, ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না, কিন্তু অনুভব করতে পারবেন। এগুলাকে বলে ম্যাটেরিয়াল, এগুলাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, লাভ, মডেস্টি। হেট, এরকম অভাব নেই। বিভিন্ন গুণ দোষ, পলিটিক্স, পলিটিক্সও কিন্তু কি নাউন বলেন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনার সাথে যদি কেউ 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 রাজনীতি করে, বা কেউ যদি রাজনীতি করে আপনাকে কেউ কোনো জায়গায় দোষ করা যায় বা কোনো জায়গায় ফাঁসায় দেয়, আপনি হয়তো সেটা দেখবেন না, ধরতে পারবেন না, কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে পলিটিক্স করা হয়েছে। পলিটিক্স একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এইগুলোর থেকে পরীক্ষায় প্রশ্ন কম আসে। এর মধ্যে কালেকটিভ নাউন থেকে পরীক্ষায় যেটা প্রশ্ন আসে এটা আমি বলে দিলাম আপনাদেরকে, কালেকটিভ নাউন। আরেকটা প্রশ্ন আসে, এটাকে বলা হয় গ্লাইডিং নাউন্স। এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, গ্লাইডিং নাউন্স মানে নাউন গুলা একবার একরকম থেকে আরেক রকম হয়ে যায়। গ্লাইডিং নাউন্স, গ্লাইডিং নাউন্স কি আমি বলে দিচ্ছি। যেমন আমি যদি বলি দ্য ফাদার ইন হিম রোজ অ্যাট লাস্ট। ফাদারের নিচে আন্ডারলাইন করা, ফাদারটা কি নাউন হবে বলেন দেখি? কমন নাউন। কমন নাউন হবে? না সরি স্যার, কমানো হবে না। ফাদারটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে এখানে হচ্ছে ঝামেলাটা, তার মধ্যে পিতৃত্ব জন্ম নিচ্ছে, এটা বোঝাচ্ছে স্যার। এটা ঝামেলা। কেন? আপনি তো বলতে পারেন স্যার ফাদার তো আমরা জানি কমন নাউন। অবশ্যই ফাদার কমন নাউন, কিন্তু এখানে ফাদার বলতে কি পিতা বোঝানো হয়েছে নাকি পিতৃত্ব বোঝানো হয়েছে? পিতৃত্ব। পিতৃত্ব, পিতৃত্ব। পিতৃত্ব এই বোঝানো বাক্যটার হয়েছে। অর্থ কি? এই বাক্যটার অর্থ হচ্ছে তার মধ্যে অবশেষে পিতৃত্বের জাগরণ পিতৃত্ব। হলো। যেহেতু পিতৃত্বের জাগরণ হলো, পিতৃত্ব আমরা দেখতে পারি না, ছুঁইতে পারি না, ধরতে পারি না, এটা আমরা অনুভব করতে পারি। পিতৃত্ব একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এর জন্য এখানে ফাদার হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এগুলাকে গ্লাইডিং নাউন বলে। গ্লাইড মানে কি? এই ফাদার এই কমন নাউন, আবার ফাদার এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাচ্ছে। তো নাউনের যেরকম পরিবর্তন হয়ে যাওয়া, এগুলাকে কি বলা হয়? গ্লাইডিং নাউন বলা হয়। দ্য ফাদার ইন হিম রোজ অ্যাট লাস্ট। বলেন দেখি, যদি আমি বলি দ্য মাদার ইন রুজি হার ইজ প্রেইজওয়ার্দি, তাহলে বলেন দেখি এবার মাদার এখানে কোন নাউন হবে? হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তাহলে নিয়মটা হচ্ছে এরকম যে কমন নাউনের পূর্বে দা হয় না, তবে কমন নাউনের পূর্বে যদি দা হয় তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যেতে পারে। ক্লিয়ার কিনা বলেন দেখি?
জি স্যার। जी सर क्लियर The boys of NDC are talented. Boys, এটা কি নাউন বলেন? Abstract এটা কমন নাউন হবে স্যার। বলেন দেখি এখানে সবাই, এটা কমন কি নাউন নাউন? হবে। কমন নাউন হবে না অ্যাবস্ট্রাক্ট নাউন হবে? কমন নাউন abstract হবে স্যার। দেখছেন, বলে দিছে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এটা কমন নাউন হবে। কি নাউন হবে? কমন কমন নাউন নাউন হবে। হবে। আচ্ছা, এটা তো বয় তো কমন নাউন আমরা জানি, বয়ের প্লুরাল হচ্ছে বয়েজ, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কেন হবে? এখানে কি বয়েজ দ্বারা অন্য কিছু বোঝানো হচ্ছে না ছেলেদেরকেই বোঝানো হচ্ছে? নো স্যার, বয়সে বোঝা যেমন যাচ্ছে, এখানে ছেলেরাই ফাদার বোঝাচ্ছে। বলতে ফাদারকে বোঝানো হয়নি, অন্য কিছু বোঝানো হয়েছে, পিতৃত্ব একটা গুণের কথা। মাদার বলতে মা কেন, মাতৃত্বকে বোঝানো হয়েছে। এখানে কি ছেলেদের বলতে অন্য কিছু বোঝানো হয়েছে না ছেলেদেরকেই বোঝানো হয়েছে? ছেলেদেরকেই বোঝানো হয়েছে স্যার। ছেলেদেরকে বোঝানো হয়েছে, তাহলে ছেলেদেরকে বোঝানো হয়েছে। কমন নাউন হবে। এখানে দা দিয়ে খালি এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে নটর ডেম কলেজের ছেলেরা, নির্দিষ্ট করতে দা ব্যবহার করা হয়েছে, আর কিছুই না। তার মানে আমি আবারও বলছি, এটা ইংলিশের বেসিক বুঝতে হবে, কনটেক্সট মানে কি অর্থে ব্যবহার করা হয়েছে, আমার অর্থটা বুঝতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসছিল। স্যার একটা কথা ছিল স্যার। বলেন। স্যার স্যার গ্রেডিং নাউনের আগে সবসময় কি দা বসবে? কিসের আগে? একটু আগে যে নাউনগুলো পড়েছিলেন স্যার, গ্রেডিং নাউন, বুঝি নাই। গ্রেডিং নাউন গুলো আগে কি স্যার দা বসবে সবসময়? গ্লাইডিং, গ্লিডিং না, গ্লাইডিং বলেন, গ্লাইড, জি জি গ্লাইডিং নাউন। গ্লাইডিং, জি জি হ্যাঁ, এগুলো আগে সবসময় কি দা বসবে? না না, গ্লাইডিং নাম তো আলাদা কোনো নাউন না। আমি বলছি যেসব নাউন নাউন যখন যখন আমরা জানি, ধরেন ওয়াটার, ওয়াটার স্বাভাবিক অর্থে একটা কি নাউন? ওয়াটার কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন। বা ওয়াটার একটা নাউন। এখন ওয়াটারটা যে আমরা ভার্ব অর্থে ব্যবহার করছি, ওয়াটার আমরা কি অর্থে ব্যবহার করছি? ভার্ব অর্থে। এই ওয়াটারটা ওয়াটারটা চেঞ্জ হয়েছে, এটাকেই বলে গ্লাইডিং, মানে চেঞ্জ হয়ে যাওয়া, পার্টস অফ স্পিচের পরিবর্তন হয়ে যাওয়া। ফাদার, এটা সাধারণত কমন নাউন, এন্ড ফাদারটা যে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে, ফাদারটা যে চেঞ্জ হচ্ছে, এগুলোকে বলে গ্লাইডিং, মানে গ্লাইড করছে। গ্লাইড মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। যেহেতু নাউনটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই জন্য এই নাউন গুলাকে গ্লাইডিং নাউন বলা হয়। তা গ্লাইডিং নাউনের পূর্বে সবসময় যে দা হবে ব্যাপারটা এরকম না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দা দেখা যায়। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই যেটা পরীক্ষা আসে। নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ। বাইরন হচ্ছে একজন কবি। ব্রিটিশ বিদ্রোহী কবি, নজরুল হচ্ছে বাংলাদেশের বিদ্রোহী কবি, এর জন্য নজরুলকে বাইরনের সাথে তুলনা করা হয়। এখানে বাইরন কোন নাউন বলেন দেখি? স্যার abstract noun। কমন নাউন সেটা কেন? বাইরন এখানে কমন নাউন, গুড। নজরুল কি নাউন? হলো প্রপার নাউন। প্রপার নাউন, নাম প্রপার নাউন। তাহলে এটা কমন নাউন হলো কি? এটার রুলটা হচ্ছে এরকম যে দুইজনের মধ্যে, যখন দুইটা প্রপার নাউনের মধ্যে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হবে সেটা কমন নাউন হবে। যখন দুইটা প্রপার নাউন তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় সেটা কমন নাউন হবে, এবং তার পূর্বে দা বসবে। রুলটা কি ক্লিয়ার কিনা বলেন? দুইটা প্রপার নাউন এর মধ্যে যখন তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হবে তার পূর্বে দা বসবে, এবং সেই নাউনটা কি নাউন হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ। নারায়ণগঞ্জ কি নাউন? প্রপার प्रॉपर নাউন। नाउन একটা শহরের নাম, একটা জেলার নাম। ডান্ডি কি নাউন? প্রপার নাউন। একটা শহরের নাম। কিন্তু এখানে দা ডান্ডি কি নাউন হবে? कॉमन কমন नाउन নাউন হবে। কমন নাউন হবে। দুইটা প্রপার নাউনের মধ্যে যখন তুলনা করা হবে, তখন যার সাথে তুলনা করা হবে তার পূর্বে দা বসবে, এবং সেটা কমন নাউন হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা। জি স্যার। চ্যারিটি বিগিনস এট হোম। দানশীলতা বাসায় শুরু হয়। আপনার ছোট ভাইয়ের টাকা নাই,
ছোট ভাই ছোট বোন কষ্টে জীবনযাপন করতেছে, আপনার ছোট ভাই ছোট বোন বা বাপ মা কে খেদমত না করে তাদেরকে আপনি টাকা পয়সা না দিয়ে আপনি মনে করেন আগে ফকিরে টাকা দান করতেছেন, বা আপনার দূর সম্পর্কের আত্মীয় স্বজনকে টাকা দান করতেছেন, বন্ধুরে টাকা দান করতেছেন, যেখানে আপনার বাসার ভাই বোন বাপ মা ঠিক মতো চলতে পারেন। এটা তো আসলে কোনো চ্যারিটি হইতে পারে না, এর জন্যই বলা হয় চ্যারিটি বিগিনস এট হোম। তার মানে আগে নিজেদেরকে দিতে হবে, নিজেদের পরিচিত মানুষদেরকে আগে দিতে হয়, সর্বক্ষেত্রেই একই নিয়ম। চ্যারিটি এটা কি নাউন বলেন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্সটার্নাল নাউন। আমি বললাম দ্য চ্যারিটি অফ মোহসিন এর কমন নাউন হবে স্যার। ইজ ফেমাস। চ্যারিটি অফ কমন মোহসিন নাউন ইজ হবে স্যার। ফেমাস। হাজী মোহাম্মদ মহসিনকে আমরা সবাই চিনি, সবাই চিনি দেখেই এটা ফেমাস বা প্রসিদ্ধ। হাজী মোহাম্মদ মহসিনের দানশীলতা অনেক প্রসিদ্ধ। এখানে চ্যারিটি কি নাউন? এখানে চ্যারিটি হচ্ছে কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসে না, তবে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি দা বসে তখন সেটা কি নাউন হয় বলেন? কমন নাউন হয়ে কমন যাবে। নাউন হয়। বরফ পানিতে ভাসে, আইস কি নাউন? আইস ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে, আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো সময় দা বসে না। আমি যদি বলি দ্য আইস অফ হিমালয়া ইজ মেল্টিং, এখানে আইস কি নাউন হবে? কমন নাউন হবে স্যার। কমন আইস নাউন common হবে স্যার। noun হবে। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না, তবে আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউনের আগে যদি আমরা দা বসাই তখন সেই ম্যাটেরিয়াল নাউনটা হয়ে যায় কমন নাউন। আরো এক্সাম্পলের শেষ নাই। ধরেন রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, রাইস কি নাউন? আনকাউন্টেবল Material নাউন। noun. আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন। আমি যদি বলি দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, রাইস কি নাউন হবে? কমন নাউন হবে স্যার। কমন নাউন হবে। আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না, দা বসলে সেটা কমন নাউন হয়ে যায়। গোল্ড ইজ প্রেশাস, গোল্ড কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ রেয়ার, গোল্ড কি নাউন হবে বলেন? কমন নাউন। কমন নাউন হবে এখন। কোয়ালিটেটিভ নাউন থেকে যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো মাথায় রাখলেই হবে। পরীক্ষার মূলত টেস্ট করে কোয়ান্টিটেটিভ নাউন তথা কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন থেকে আমি গুরুত্বপূর্ণ পার্থক্য লিখে দিচ্ছি, এগুলো পার্থক্য পরীক্ষা আসবে না, তবে এগুলো আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম পার্থক্য, কাউন্টেবল নাউনের শেষে এস বা ইএস বসে, আনকাউন্টেবল নাউনের শেষে এস বা ইএস বসে না। পরে দেখবেন এগুলো খুব কাজে আসবে, এখন যেটা লিখাচ্ছি এগুলো পরে কাজে আসবে। কাউন্টেবল নাউনের শেষে এস বা ইএস বসে, আনকাউন্টেবল নাউনের পরে এস বা ইএস বসে। দ্বিতীয় পার্থক্য, কাউন্টেবল নাউনের আগে এ অথবা এন বসে, আনকাউন্টেবল নাউনের আগে কোনো সময় এ অথবা এন বসে না। বুঝতে পেরেছেন? জি স্যার। ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার স্যার। আই নিড এ ফার্নিচার শব্দটা কি, বাক্যটা সঠিক না বাক্যটা ভুল? ভুল স্যার, ভুল। কেন ভুল? ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন বা নন কাউন্ট নাউন। একটু আগে আমাদের চিনতে হবে, এটা চিনার একটা লিস্ট আছে, লিস্ট আপনাদের পড়তে হবে। আচ্ছা, যেহেতু আমি আপনাদেরকে এখন বলে দিলাম বা অনেকেই হয়তো জানেন ফার্নিচার আনকাউন্টেবল নাউন বা নন কাউন্ট নাউন,
আমি বলেছি নন কাউন্ট নাউন না, নন কাউন্ট নাউনের আগে কোনো সময় এ অথবা এন বসে না, তাহলে কি এখানে এ বসবে? না স্যার। না না স্যার আমি বললাম Sir. আই নিড সাম ফার্নিচার্স, সঠিক না ভুল? স্যার Sir, ভুল স্যার স্যার ভুল কি ভুল? স্যার কারণ এস এস furniture ফার্নিচার এর এস হবে যুক্ত না। হয়েছে। এস বা ইএস যুক্ত না, ভেরি গুড। এই দুইটা জিনিস মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আই নিড সাম ইনফরমেশনস। হবে না স্যার, ইনফরমেশন হবে। কেন হবে না? স্যার ইনফরমেশন এক হবে হবে না, এস ইনফরমেশন হবে। ইনফরমেশন ইজ প্লুরাল নাম্বার আচ্ছা, তাহলে আসলে যদি আপনার একটা আসবাবপত্রের প্রয়োজন হয়, একটা কিছুর প্রয়োজন হয়, তখন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বলতে হয় আই নিড এ পিস অফ A ফার্নিচার। piece of furniture. আই নিড এ পিস অফ ফার্নিচার। তাইলে বাক্যটা একদম কারেক্ট। ফার্নিচারের শেষে এস বাই এস ও দিলেন না, আবার আগে এ বা এন ও দিলেন না, আমাদের এ পিস বলতে হবে। Sir, Sir, এটা সাম কি দিলে হবে সাম দিলে সব হবে না স্যার। ধরনের আনকাউন্টেবল নাউনে আমরা a piece of ইউজ করতে পারবো যদি এক না, পিসকে এ মিন পিস করা না, আমি হয়? বলছি মানে মাত্র তো শুরু করলাম, আস্তে আস্তে আগে বুঝেন জিনিসটা। আমি তো সবার Yes, sir. ক্ষেত্রে লেকচারে দেখা যাবে ব্যাপারটা কি, অনলাইন ক্লাসে একটা সমস্যা হচ্ছে, অনেকে একটু অ্যাডভান্স স্টুডেন্ট থাকে, আবার অনেকে একদম বিগিনার স্টুডেন্ট থাকে। তো টিচারদের এটা আসলে সমস্যা ফেস করতে হয়। যেমন এটা আমি জিকে ক্লাসে অনেক সমস্যা ফেস করি। আমি যখন ব্যাংকের জিকে ক্লাসে যাই, দেখি অনেকে বিসিএস এর কোর্স করে আসছে, এখন ব্যাংকের কোর্স করে। এখন ব্যাংকের কোর্স আবার অনেকে দেখি যে জিকের জিও জানে না, আবার অনেকে দেখা যায় যে জিকে মনে করেন পুরা বিসিএস এর জিকে পড়ে আসছে। কারণ এটা তো টিচারদের জন্য একটা সমস্যা সৃষ্টি করে। আমি হচ্ছে একদম বেসিক থেকে পড়াচ্ছি যেন বেসিকটা ক্লিয়ার হয়। যেমন আই নিড এ পিস অফ ফার্নিচার, তার মানে এখানে এস বা ইএস ও যুক্ত হচ্ছে না, আবার এটার আগে আমাদের এও দিচ্ছে না, তার মানে এ পিস অফ। যেমন খালি এ পিস কেন, আমি অন্য জিনিস দিতে পারি। ধরেন আপনার একটা সাবানের দরকার, সোপ। সোপ একটা আনকাউন্টেবল নাও। সোপ কি বললাম, একটা আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউন যেহেতু, তাহলে আপনি এ সোপ বলতে পারবেন না, বলা অসম্ভব। আবার সোপসও বলতে পারবেন না। তা আপনার কি, আপনি যদি একটা সোপ চান, আপনার দোকানে গেলেন, আপনার একটা সোপ দরকার, পিস অফ তখন বলবেন সোপ। আই নিড এ পিস, বাদ দেন বার এ বার অফ সোপ। শেষ। বার পিস বলা দরকার না, আপনি একটা সোপের চাকার প্রয়োজন, আপনি বার বলেন, সমস্যা নাই। কিন্তু এ সরাসরি বলা যাবে না। আপনার ধরেন একটা পাউরুটি, ব্রেড। ব্রেডও কিন্তু আনকাউন্টেবল নাও, ঠিক আছে? মজার ব্যাপার, ব্রেডও কিন্তু আনকাউন্টেবল নাও। আনকাউন্টেবল নাউনের লিস্টটা কিন্তু খুব ভালো মতো মুখস্থ হতো, যেন আমাদের তো একদম এটা জেহেনে আছে, যেমন আমরা দেখলেই বুঝি কোনগুলো আনকাউন্টেবল নাউন। এগুলো লিস্ট আপনাদের খুব ভালো মতো মুখস্থ হতে হবে। আপনার ধরেন একটা পাউরুটি দরকার, দোকানে গিয়ে একটা পাউরুটি কিনতে চান, আপনি বলবেন আই নিড এ লফ অফ এ লোফ অফ ব্রেড। লোফ অফ ব্রেড। এই যে পাউরুটি, এরকম যে পাউরুটি থাকে না, পাউরুটিতে এরকম তো পাউরুটিটা, পাউরুটি এমন থাকে না, অনেকগুলো পাউরুটি থাকে, এটাকে বলে লোফ। আপনার এটা প্রয়োজন, এক প্যাকেট পাউরুটি, তখন আপনি বললেন আই নিড এ লোফ অফ ব্রেড। এরকম আস্তে আস্তে যত যাবেন তত শিখবেন, কোনো সমস্যা নেই। বই পড়বেন, আরো অনেক বই পড়বেন, আমার কাছ থেকে কিছু শিখবেন, অন্য টিচারের থেকে কিছু শিখবেন, নিজে বই পড়ে কিছু শিখবেন, পেপার থেকে কিছু শিখবেন, শেখার শেষ নাই। স্যার লোফ কাউন্ট, অফ বলতে কি ওই পুরা প্যাকেট পাউরুটিকে বোঝাচ্ছে? হ্যাঁ, পুরো প্যাকেট মানে লোফ বলতে এরকম একটা, বা এরকম বড় পাউরুটি যেগুলো থাকে ওগুলো কেউ লোফ বুঝায়। আবার ও, আপনি যদি সিঙ্গেল পাউরুটি চান তাহলে পিস বলবেন, যেটা যেমন চান আর কি। আচ্ছা, এখন প্রথমে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনটা আমরা বুঝলাম, আনকাউন্টেবল নাউন কাউন্টেবল পার্থক্যটা বুঝলাম। তো আমাদের কি জানতে হবে, এই যে এগুলো যে আনকাউন্টেবল নাউন, এগুলো আমাদের জানতে হবে। তার মানে আনকাউন্টেবল নাউনের লিস্টটা আমাদের মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। আনকাউন্টেবল এর লিস্ট থেকে মুখস্থ করতে পারবেন। আপনি চাইলে গুগলে গিয়ে সার্চ মারতে পারেন আনকাউন্টেবল নাউন, লিস্ট অফ ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন্স চলে আসবে। আপনি চাইলে আমাদের লেকচার শিট থেকে পড়তে পারেন, আপনি চাইলে টোফেল থেকে পড়তে পারেন। আসলে কোনোটাই কোনোটা থেকে পৃথক না, একটা থেকে কপি পেস্ট, কপি পেস্ট। আর মনে করেন লেকচার শিটে, যেটা লেকচার শিট কে আবিষ্কার করছে, এটা কোনো বই থেকে নিশ্চয়ই কপি পেস্ট করা হয়েছে। যে কোনো জায়গা থেকে পড়েন, আনকাউন্টেবল নাউনের লিস্টটা ভাই মুখস্থ রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কোনগুলো আমি কয়েকটা বলে দিই। যেমন ফার্নিচার পরীক্ষা আসে প্রায় সময়, ফার্নিচার আসতে পারে, সোপ আসতে পারে, ইনফরমেশন আসতে পারে, নিউজ আসতে পারে, ইকুইপমেন্ট আসতে পারে। তার মানে আমরা কোনো সময় বলতে পারবো না ইকুইপমেন্টস,
বা ইকুইপমেন্ট বলতে পারবো না, জুয়েলারি আসতে পারে, এরপরে ফিশ, এরপর আসতে পারে ফ্রুট। এগুলো সবই হচ্ছে আনকাউন্টেবল নাউন। এরকম আনকাউন্টেবল নাউনের লিস্টটা করে রাখবেন, আশা করি ভালো হবে। যেমন একটা আমি আপনাদের জন্য একটা টেকনিক আছে, এটা কোনো বইয়ের টেকনিক না, এটা জাস্ট বোঝার সুবিধার জন্য। এটাকে আমি রুট অ্যান্ড ব্রাঞ্চ টেকনিক বলি। টেকনিকটা আপনাদেরকে দেখাই, রুট অ্যান্ড ব্রাঞ্চ। রুট মানে হচ্ছে মূল, ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা। মনে রাখবেন রুটটা সবসময় আনকাউন্টেবল হয় বা নন কাউন্ট হয়, এটার ব্রাঞ্চ বা শাখা প্রশাখা গুলো সবসময় কাউন্ট হয়। রুট একটাই, বাট ব্রাঞ্চ শাখা প্রশাখা অনেক হইতে পারে। এটাকে রুট অ্যান্ড ব্রাঞ্চ টেকনিক বল। এটা কোনো বইয়ের টেকনিক না, এটা জাস্ট মনে রাখার একটা মজার একটা টেকনিক, জাস্ট, আর কিছুই না। যেমন মানি, মানি কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, কিন্তু মানির ব্রাঞ্চ কি? যেমন ডলার, ইয়েন, ইউরো, ইউয়ান, এগুলো সবই প্লুরাল হয়। ডলার্স হইতে পারে, ইয়েন্স হইতে পারে, ইউরোস হইতে পারে, ইউয়ানস হইতে পারে। তো মানি কোনো সময় মানিজ হয় না। ব্যতিক্রম হচ্ছে টাকা। এখন কেউ বললেন না যে ভাই টাকা তো টাকা হয় না। হ্যাঁ, টাকা কোনো সময় টাকা হয় না, টাকা একটা ব্যতিক্রম। রুপি, রুপিজ হয়, টাকাটা ব্যতিক্রম। তার মানে এটা হচ্ছে আমাদের রুট, আর এগুলো হচ্ছে আমাদের ব্রাঞ্চ। যেমন জুয়েলারি, জুয়েলারি একটা নন কাউন্ট নাউন, কিন্তু আমি যদি বলি রিং, আমি যদি বলি নেকলেস, ব্যাঙ্গলস, যাই হোক না কেন, এগুলো রিং, রিংস হইতে পারে, নেকলেসেস হইতে পারে, ব্যাঙ্গলস হইতে পারে। জুয়েলারি কোনো সময় জুয়েলারিজ হবে না। এটা আমাদের ব্রাঞ্চ, এগুলো হচ্ছে এটা আমাদের রুট, এগুলো হচ্ছে আমাদের ব্রাঞ্চ। এরপর আর কি, ফার্নিচার। সবগুলোর ক্ষেত্রে আপনারা ট্রাই করে দেখতে পারেন, নিজেরা নিজেরা বাসায় করবেন। যেমন টেবলস, টেবিল হতে পারে, চেয়ার হতে পারে, কাবার্ড হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে, বেড হতে পারে। এগুলো সবই ফার্নিচারের মধ্যে পড়ে। এই ফার্নিচার্স কোনোদিন হবে না, তবে এগুলা সবই প্লুরাল হতে পারে। একইভাবে ফ্রুট, ফ্রুট হচ্ছে আমাদের ব্রাঞ্চ। এর মধ্যে অ্যাপেল, ম্যাঙ্গো, ম্যাঙ্গো, গুয়াভা, এরকম আর কি। রুট ব্রাঞ্চ টেকনিক, এগুলো হচ্ছে মজার কিছু টেকনিক, যেগুলো আপনার পড়ে হয়তো এনজয় করতে পারবেন, কিন্তু এগুলোর উপর ভরসা করে যাওয়া যাবে না। অবশ্যই আপনারা পড়বেন, মুখস্থ করবেন, এর সাথে সাথে এগুলো দিয়ে যারা যদি মনে রাখতে চান মনে রাখতে পারেন। তার মানে নন কাউন্টেবল নাউন গুলা সবসময় সিঙ্গুলার হয়, এবং নন কাউন্টেবল নাউন গুলাকে সবসময় সিঙ্গুলার ভাবেই ট্রিট করতে হবে। সিঙ্গুলার ভাবে ট্রিট কেমনে করবো? যে এর আগে আমরা এ অথবা এন অথবা ওয়ান, এগুলো আই নিড ওয়ান ওয়াটার বলতে পারবেন? আই নিড ওয়ান ওয়াটার বলা যাবে? না স্যার, কি না বলতে হবে? স্যার। আই নিড ওয়ান গ্লাস অফ ওয়ান ওয়াটার, গ্লাস, নাকি? ওয়ান গ্লাস অফ ওয়াটার। জি স্যার। এন্ড আপনার অনেক পানির প্রয়োজন, আই নিড ওয়াটার্স বলতে পারবেন? বা আই নিড না 5 স্যার, ওয়াটার্স বলতে পারবেন? না না স্যার। আপনি বলতে আই নিড 5 গ্লাসেস অফ ওয়াটার্স। তখন সবসময় যে পিস বলতে হবে ব্যাপারটা এরকম না, অনেক কিছুই বলা যেতে পারে। এই যে কে টিক দেওয়া শুরু করছে, আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার গেল আমাদের আনকাউন্টেবল নাউন বোঝার ক্ষেত্রে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ডিটারমাইনার গুলা বোঝা। কাউন্টেবল নাউনের আগে নির্দিষ্ট কিছু ডিটারমাইনার বসে, এবং আনকাউন্টেবল এর আগে নির্দিষ্ট কিছু ডিটারমাইনার বসে। এর আগে আমাদের জানতে হবে ডিটারমাইনারটা কি। ডিটারমাইনারটা কি? অনেকেই ডিটারমাইনার অনেক কঠিন ভাবে চিন্তা করে। আসলে ডিটারমাইনারটা মানে এই শব্দগুলাই আমাদের জানার প্রয়োজন না। ডিটারমাইনার খুবই ইজি একটা জিনিস। ডিটারমাইনার কি? যে ডিটারমাইন করে। নির্দেশ করেছে। বলেন দেখি ডিটারমাইনার কি? যে ডিটারমাইন করে। এখন দা আমরা ডিটারমাইনার বুঝি না, তবে ডিটারমাইন কিন্তু আবার ঠিকই সবাই বুঝি। ডিটারমাইন মানে কি? কোনো কিছু নির্দেশ করা বা নির্ধারণ নির্দেশ করা, করা হয়। জি স্যার। বা কোনো নির্ধারণ করা, কোনো কিছু নির্ধারণ করে দেওয়া বা নির্দিষ্ট করে দেওয়া, এটাই হচ্ছে ডিটারমাইন করা। যেমন আমি যদি বলি কতজন স্টুডেন্ট, আপনি বলেন 25 জন স্টুডেন্ট। আমি বললাম হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ কাম, আপনি বলছেন 25 স্টুডেন্টস হ্যাভ অ্যারাইভড। এই 25টা কি বলেন দেখি? ডিটারমিনার। এটাই ডিটারমাইন। একটা ডিটারমিনার। ডিটারমিনার তো কঠিন কিছু না। আপনাকে বললাম আই হ্যাভ এ পেন, ডিটারমিনার হিয়ার। এটা কি? এ একটা ডিটারমিনার। আপনার কয়টা কলম আছে? আপনি যে ডিটারমাইন করলেন যে একটা আমার কলম, এই একটাই হচ্ছে ডিটারমিনার। আপনি বলেন আই হ্যাভ 20 পেন্স, 20 কি? ডিটারমিনার। ডিটারমাইনার। ডিটারমাইনার হচ্ছে নির্দিষ্ট করে দেয়, আপনার সংখ্যাটা নির্ধারণ করে দেয় আসলে কতটুকু। তা এটা হচ্ছে ডিটারমাইনার। এখন কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের আগে কিছু নির্দিষ্ট ডিটারমাইনার বসে, যেগুলো পরীক্ষা আসে।
যেমন কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউন, যেগুলো পরীক্ষা আসে এগুলো আমি লিখে দিচ্ছি। যেমন মেনি কাউন্ট নাউনের আগে বসে, আর নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউনের আগে বসে মাছ। মাছ, সবসময় মনে রাখতে হবে। এরপর কাউন্ট নাউনের আগে বসে ফিউ, এ ফিউ, লিটার, দা ফিউ। আর নন কাউন্টের আগে বসে লিটল, লিটল, এ লিটল, দা লিটল। কাউন্টের আগে বসে ফিউয়ার, নন কাউন্টের আগে বসে লেস। কাউন্ট মোর, নাউনের আগে বসে কি বলেন বুঝি নাই। মোর, এদিকে আবার লেস, হ্যাঁ, ফিউয়ার আর এদিকে লেস। এ গ্রেট নাম্বার অফ, এটা কাউন্ট নন কাউন্ট নাউনের ক্ষেত্রে লিখতে হবে গ্রেট অ্যামাউন্ট অফ। তাহলে এই যে ডিটারমাইনার, লিখে দেন স্যার, হ্যাঁ গ্রেড ডিএলএফ লিখে দেয় না ওটাতে? হ্যাঁ হ্যাঁ সব লেখা যায়, এগুলো শেষ নাই। তাহলে এগুলো হচ্ছে কাউন্ট নাউনের ক্ষেত্রে বসে, আর এগুলো হচ্ছে নন কাউন্ট নাউনের ক্ষেত্রে বসে। মানে যেগুলো গণনা করা যাবে ওই গণনার ক্ষেত্রে আমাদের এই ডিটারমাইনার গুলো বসাইতে হবে। এখন এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। আমরা তো এক্সাম্পল আচ্ছা, করতেছি না, আমরা আপাতত থিওরিটা বুঝতেছি। আচ্ছা, যেমন সাম আমি কি বল, কমনলি ব্যবহার করা যায়? নাউনে না বুঝি নাই কমন, সাম, কি? সাম, সাম আচ্ছা কি কাউন্ট সামে আসতেছে সামে আসতেছে। আচ্ছা দেখেন, কয়েকটা এক্সাম্পল আমি দিই। বলেন তো কি হবে? লেস হবে স্যার, রেঞ্জ যেহেতু। সবাই একটু বলেন, এই রেইন এটা কি গণনা করা যায়? না যায় না স্যার, লেস হবে স্যার। না স্যার, এটা লেস কাউন্টেবল হবে। নাউন না, এটা একটা আনকাউন্টেবল নাউন। তাইলে আমি আনকাউন্টেবল নাউনের আগে একটা ডিটারমাইনার বসাতে চাই। ডিটারমাইনার কি? যে ডিটারমাইন করে যে কতটুকু হয়েছে, বেশি হয়েছে না কম হয়েছে, এটা আমাকে বলবে। তাহলে এই নাউনটার আগে আমি কোন ডিটারমাইনার বসবো? যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, আমি তো মাত্রই লিখালাম আনকাউন্টেবল নাউনের আগে কোন ডিটারমাইনার বসে? লেস। লেস। স্যার লেস। দেয়ার ওয়াজ লেস রেইন দিস ইয়ার। এগুলাই আপনাদের পিন পয়েন্ট এররে পরবর্তীতে আসবে পরীক্ষার মধ্যে। যেমন আমি বললাম ধরেন একটা বড় বাক্য দিলাম ওমেন, এখানে কি ভুল আছে বলতে পারবেন আমাকে? স্যার গ্রেট, কি ভুল আছে? ওটা কি লিখছেন? প্রোভাইডেড টু A great amount of degrees Provided. have been provided to a huge number of women. মানে এবছর অনেক মহিলা ডিগ্রি পেয়েছে। স্যার গ্রেট নাম্বার অফ হবে। গুড। স্যার, দেখছেন এ একটু বড় বাক্য দিছে, দেখেন এখন সবার উত্তর কমে গেছে। আপনাদের পরীক্ষা এরকমই থাকবে, গ্রেট নাম্বার অফ। অ্যামাউন্ট অফ দেওয়া যাবে না, কারণ কি? ডিগ্রি। ডিগ্রি কি গোনা যায় না? গোনা যায় না, বলেন। যাই কয়জন স্যার, ডিগ্রি যেহেতু- পাইছে? ধরেন আমরা বলতে পারি এবছর 570 জন ডিগ্রি পাইছে, তা আমরা গুনতে পারি দেখেই তো বলতে পারলাম। তা ডিগ্রি কি গোনা যায় না? গোনা যায় না, বলেন। স্যার গোনা যায় countable। স্যার। আর গোনা যায় দেখে এটা শেষে এস দিলাম, কারণ এটা কাউন্ট নাউন। কাউন্ট নাউন না হলে তো এটা শেষে এস দিতাম না। যেহেতু এটা কাউন্ট নাউনের কে কি অ্যামাউন্ট অফ দাও বলা যাবে না নাম্বার অফ বলতে হবে? নাম্বার অফ বলতে হবে স্যার। নাম্বার অফ বলতে হবে। বুঝতে পেরেছেন? মনে করেন এটাই পরীক্ষা আসবে, এভাবেই আসবে পরীক্ষায়, যেভাবে একটা নিচে আন্ডারলাইন করা থাকবে, এরকম আন্ডারলাইন করা থাকবে বিভিন্ন কিছু নিচে। আপনার বুঝতে হবে যে ডিটারমিনার ব্যবহারটা ভুল হয়েছে। ক্লিয়ার কিনা বলেন দেখি ডিটারমিনারের এই ব্যবহারগুলা? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। প্র্যাকটিস করতে হবে বাসায়। অবশ্যই, দেখলে যত ইজি মনে হয় আসলে অত ইজি না যদি আপনারা না বুঝেন। আর একটা কথা ছিল। কথা পরে, আগে এটা বলেন, এটা কি লিখেছে এটা বলেন কি হবে? আই নিড এ ফিউ Sir, I need ইনফরমেশন। a- স্যার আই Sir, নিড little- লিটল লিটল ইনফরমেশন স্যার। এলিটল হবে, এলিটল। কেন? স্যার Sir, ইনফরমেশন information হচ্ছে ইনফরমেশন তো নন uncountable কাউন্টেবল noun। স্যার।
তাহলে এটা কি A হবে, ফিউ little. হবে না লিটল? এ লিটল। A little. I have to have. Many money না much money? স্যার মাছ মাছ মানে Much money. Much money. Much. Many বা much news have a spread. কি হবে? Much. Much news. Much news. Much news. এখানে আরেকটা ভুল আছে, বলতে পারবেন ভুলটা কোথায়? S এটা নিউজে হ্যাভ হবে না, নিউজ যেহেতু সিঙ্গুলার তাহলে কি হ্যাভ হবে? না। তার মানে আপনাদের কিন্তু সব দিক দিয়ে চোখ কান খোলা রাখতে হবে যখন আপনারা পড়বেন, যে আসলে যে এটা মাছ হয়েছে ঠিক আছে, আবার এখানেও কিন্তু একটা বড় ভুল করে রাখছি, এটা হচ্ছে সাবজেক্ট ভার্বের ভুল। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তার মানে ভার্ব তো অবশ্যই সিঙ্গুলার করতে হবে। এভাবে যদি সব চোখ কান খোলা রাখেন, তাহলে এবার যদি কোনো প্রশ্ন থাকে বলেন। কি প্রশ্ন? একজন বলেছেন স্যার একটা প্রশ্ন, বলেন। সাম কত বলছেন স্যার? আর এর আগে কি ছিল না সেন্টেন্স a great amount of degrees have been provided to হ্যাঁ a হ্যাঁ huge number of women, হ্যাঁ এখানে তো লাস্টে নাম্বার অফ women, হ্যাঁ এখন প্যারালাল হিসেবে তো আমরা করতে পারি যে নিচেরটা নাম্বার অফ women ও সেজন্য না উপরেরটা না, নাম্বার এনে অফ কোনো men। প্যারালাল না, এনে কোনো প্যারালাল না। উমেনটাও নাম্বার দিয়েছি কারণ ওমেনও গণনা করা যায়। এটা তো জাস্ট আমি ইনস্ট্যান্ট একটা বাক্য বানাই দিছি আর কি আপনাদেরকে বোঝার জন্য, বুঝতে পেরেছেন? এটা তো আর পরীক্ষায় বাক্যটা এইভাবে আসবে না, আমি জাস্ট বোঝার জন্য দিলাম যে উমেন এটাও যেহেতু গণনা করা যায় এর জন্য এটার আগেও আমার এ নাম্বার অফ উমেন। আমি কিন্তু বলতে পারবো না এ গ্রেট অ্যামাউন্ট অফ উমেন হ্যাভ পাসড দিস ইয়ার্স এসএসসি এক্সামিনেশন, বলা যাবে না। যেহেতু উমেন গণনা করা যায় আমার বলতে হবে গ্রেট নাম্বার অফ উমেন। আর যদি গ্রেট নাম্বার অফ, এই গ্রেট নাম্বার অফ এর জায়গায় আমরা দেখেন এ গ্রেট অ্যামাউন্ট অফ ব্যবহার করতে পারি। এ গ্রেট অ্যামাউন্ট অফ, এ গ্রেট ডিল অফ, এগুলা ব্যবহার করা যায়। কিন্তু নাম্বার যখন বলতে হবে, নাম্বার সবসময় কাউন্ট নাউনের ক্ষেত্রে বলতে হবে যেগুলো গণনা করা যায়, নাহলে গণনা করা না গেলে কাউন্ট বলা যাবে না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা গুরুত্বপূর্ণ, কিছু কিছু ডিটারমাইনার আছে যারা নন কাউন্ট এবং কাউন্ট উভয়ের আগে বসে। কি বললাম? কিছু কিছু ডিটারমাইনার আছে যারা কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউন উভয়ের আগে বসে। যেমন কি সাম, একজন প্রশ্ন করেছিল সাম, তো সাম দুইটার আগেই বসতে পারে। এনাফ, অল, এনি, নান, এগুলো সবগুলা ক্ষেত্রে বসতে পারে। যেমন মানি, বলেন তো এটা কাউন্ট নাউন নাকি নন কাউন্ট নাউন? নন নন কাউন্ট। সাম মানে ফ্রেন্ড, হতে পারে ফ্রেন্ডস এটা কি কাউন্ট নাউন নাকি নন কাউন্ট নাউন? কাউন্টেবল। কাউন্টেবল নাউন। আচ্ছা, নাউন নাউন তাহলে আই নিড সাম মানি, এটাও যেমন স্যার কারেক্ট। আই হ্যাভ সাম ফ্রেন্ডস, সাম এটাও কারেক্ট। তার মানে এই সাম মানে যে ডিটারমাইন করছে কিছু সংখ্যক, তার মানে এটা নন কাউন্টের আগেও বসছে কাউন্টের আগেও বসছে। তার মানে এই সকল ডিটারমাইনার যেগুলো লিখলাম এগুলো দুইটার ক্ষেত্রেই বসতে পারে। আই হ্যাভ এনাফ মানি, আমার যথেষ্ট টাকা রয়েছে। আই হ্যাভ এনাফ ফ্রেন্ডস, আমার যথেষ্ট বন্ধু রয়েছে। দুইটার ক্ষেত্রেই বসতে পারে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। ক্লিয়ার স্যার। ওকে, এবার আমরা ডিটারমাইনের মধ্যে আরেকটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের কিছু জিনিস একটু আপনাদেরকে বলি। আর্টিকেলটা খুবই ইজি। আর্টিকেল হচ্ছে এ এন্ড দি। ডেফিনিট আর্টিকেল বলে, ইনডেফিনিট আর্টিকেল বলে। ডেফিনিট মানে এ দি এর মূল কাজটা হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া। কি করে দাও বলেন? নির্দিষ্ট করে দাও। এ কখন বসে, এন কখন বসে, আমাদের এটা জানতে হবে। এ কখন বসে, এন কখন বসে, বলেন দেখি। সাধারণত কনসোনেন্ট হবে এ বসে। কনসোনেন্টের আগে এ বসে, ভাওয়েলের আগে এন বসে সাধারণত। সাধারণত না, এটা আমাদের একদম নির্দিষ্ট ভাবে জানতে হবে। এন বসে কিসের আগে বলেন?
অনির্দিষ্ট কোনো নাউন ভাওয়েল অথবা ভাওয়েলের ভাওয়েলের আগে মতো উচ্চারণ। অনির্দিষ্ট ভাওয়েলের আগে বলেন ভাওয়েল সাউন্ডের আগে এন বসে। বলেন ভাওয়েল সাউন্ডের আগে এন বসে। জি স্যার, ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে। বলেন অন্যান্য ক্ষেত্রে এ বসে। অন্যান্য সকল ক্ষেত্রে কি বসবে? এ বসবে। এ বসবে। তাহলে সবাই বলেন দেখি কিসের আগে এন বসে বলেন। ভাওয়েল সাউন্ডের আগে এ বসে। সাউন্ডের ভাওয়েল আগে সাউন্ডের আগে এন অ্যান। বসে। এবার আপনাদের দ্বিতীয় প্রশ্ন আমার কাছে যেটা থাকার কথা যে স্যার ভাওয়েল সাউন্ড গুলা কি? তাহলে এ, ভাওয়েল ই, আই, সাউন্ডের ও, আগে যেহেতু এন বসে তাহলে ভাওয়েল এ সাউন্ড ই গুলা কি? আই ও ইউ না না, এগুলো তো ভাওয়েল আপনি ভাওয়েল বললেন, ভাওয়েল লেটার। সাউন্ড বললেন না। এগুলো হচ্ছে ভাওয়েল, এ ই আই ও ইউ। বলেন তো আমি কি বলেছি? ভাওয়েলের আগে এন বসে না ভাওয়েল সাউন্ডের আগে এন বসে? কি বলেছি? সাউন্ডের আগে বসে স্যার। সাউন্ডের আগে ভাওয়েল সাউন্ডের আগে এন বসে, ভাওয়েলের আগে এন বসে, এটা কিন্তু বলাই যাবে না। এটা কিন্তু পুরোপুরি ভুল, এটা বলাই যাবে না। এটা যদি কোনো বইও বলা থাকে এটা পুরোপুরি ভুল বলা আছে যে ভাওয়েলের আগে এন বসে। এটা মনে রাখতে হবে, জিনিসটা হচ্ছে ভাওয়েল সাউন্ডের আগে এন বসে। ভাওয়েল গুলো এগুলা। তাহলে ভাওয়েল সাউন্ড গুলা কি একটু আমার সাথে বলেন। এ, এ এ সবাই বলেন এ। এ পরে বলেন ই, ই আই, আই, আই আই ও, ও, ও আ। আ, আ বলেন আ। এ ই আই ও আ। এ এ আই ই আই আই ও ও আ। আ আরেকবার বলেন এ ই আই ও আ। এ এ ই ই আই আই ও ও আ আ। ও, আ। এ এ ই আই ও আ, এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। আর এই ভাওয়েল সাউন্ডের আগে এন বসে। আর কোনো আর্টিকেলের আর কোনো নিয়মই নেই। আর্টিকেলের নিয়মই একটা, যে ভাওয়েল সাউন্ডের আগে এন বসে, এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে এ বসে। ভাওয়েল সাউন্ড কি? এ ই আই ও আ, মানে যে শব্দগুলো এ ই আই ও আ দ্বারা শুরু হয় তাদের আগে খালি এন বসে, এছাড়া অন্য কোনো কিছুর ক্ষেত্রে কোনোভাবেই এন এ। বসা যাবে না। জি স্যার। বলেন এটার আগে কি এ বসবে না এন বসবে? স্যার এ। এ বসবে। এ বসবে এ কেন এ? দেখেন তো, ইউ এ উচ্চারণ ই ইউ আই হয়েছে। ও ইউ আ আছে, উচ্চারণ হয়েছে দেখেন এ ই আই ও আ নাই, তার মানে এ বসবে। এ বসবে। কি উচ্চারণ হয়েছে এটা আমাদের জানা দরকার নেই। এ ই আই ও আ নাই, তার মানে এ বসবে। কি বসবে, এ না এন? এন বসবে স্যার। অ্যান। এন আ বসবে। উচ্চারণ হচ্ছে আমব্রেলা, আ। এন, এন এন এ বসবে না এন বসবে? এন এন অ্যান বসবে। বসবে। এন, এন কারণ এটার উচ্চারণ এন কি? আওয়ার, আ। ভাওয়েল আ ভাওয়েল উচ্চারণ। উচ্চারণ হচ্ছে, আ উচ্চারণ হলে কি বসবে? এন। এন ওয়ান আইড ম্যান, এ। এ বসবে না এন বসবে? এ বসবে এ এ, কারণ এটা ওয়া দিয়ে উচ্চারণ হচ্ছে। কি কি দিয়ে উচ্চারণ হচ্ছে বলেন? ওয়ান, ওয়া ওয়ান দিয়ে। আমি বলেছিলাম এ ই ও। আই ও আ, যেহেতু এ ই আই ও আ দ্বারা উচ্চারণ হচ্ছে না, তাহলে কি হবে? এ হবে। বুঝতে পেরেছেন না বুঝতে পারছেন না? বুঝছি স্যার। পারছি স্যার। You made it so simple. আগে আমরা জানতাম যে যেটা কনফিউশনে ফেলতো আর কি, যে লেটার নিয়ে আমরা বিবেচনা করতাম। আমাদের শিক্ষা ব্যবস্থা কোনো শিক্ষা ব্যবস্থাই না। আমাদের শিক্ষা ব্যবস্থা এটা কোনো শিক্ষা ব্যবস্থা জাতের মধ্যেও পড়া। এসব যেসব বই আছে, ধরেন আর্টিকেল স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে। আমি তো আমার মানে ভাইগনাদেরকে দেখি যে দেখা যায় যে 10টা আর্টিকেল, আপনাদের এসএসসি তে আছে মনে আছে কিনা জানি না, 10টা আর্টিকেল আসতো, 10টা আর্টিকেলে 10 মার্ক, এরকম আন্ডারলাইন করে থাকতো। যেটা মন চাইতো, এ মন চাইছে এ দিছে, এন মন চাইছে এন দিছে, যা মন চাইছে তা দিছে। আর বইয়ের মধ্যে লেখা থাকে ধরেন এমবিএ ডিগ্রির আগে এই বসবে, অমুকের আগে এটা বসবে, অমুকের মতো Right, right. উচ্চারণ হইলে ওইটা বসবে। 12-15টা আমি রুলস বললাম, দেওয়া থাকে স্যার, মাথায় ঢুকে না, কনফিউজ হয়ে যাই। ধরেন বি বি এ, এটার আগে কি এ বসবে না এন বসবে? এ বসবে এ শেষ, এ বসবে বিবিএ। এ ই Easy আই ও উচ্চারণ। নাই শেষ, সেটা তো আপনার মনে রাখার দরকার নাই কোন ডিগ্রি। এমবিএ কি বসবে? তো এ না বইয়ের এন? পেজ বাড়াইছে। এন এমবিএ। কেন এন এন? বসবে। এম এর উচ্চারণ হচ্ছে, এর উচ্চারণ হচ্ছে এমবিএ, শেষ। এন তার মানে বসবে। ব্যাপারটা হচ্ছে এ ই আই ও আ। তার মানে আমাদের নিয়মটাই হচ্ছে ভাওয়েল সাউন্ডের আগে। আমাদের তো কোনো সময় ভাওয়েল সাউন্ড শেখানো হয়নি। এ, ভাওয়েল সাউন্ড আই, যদি ছোটবেলা থেকে শেখানো হয়, এটা ক্লাস 3 এ শেখানো উচিত যে ভাওয়েল সাউন্ড কোনগুলো বা ভাওয়েল সাউন্ড গুলা কেমনে উচ্চারণ করতে হয়। ধরেন Yes, sir. এটার আগে কি বসবে, এ না এন? এ এ বসবে স্যার। এ বসবে স্যার। এ এটার আগে বসবে এন এ বসবে, এন এন। এটার উচ্চারণ হচ্ছে আরবাল। উচ্চারণ কি বলেন তো? আরবাল। এইচ এর উচ্চারণটা সাইলেন্ট থাকে, এটা উচ্চারণটা হচ্ছে কি? আরবাল। আরবাল।
বাংলায় বলে হার্বাল তেল, ইংলিশে এটা হার্বাল বললে বুঝবেন, এটা হচ্ছে আরবাল। তা অ্যান আরবাল অয়েল। স্যার তাহলে তো উচ্চারণে ভুল ছিল, আমরা তো রাইটই বলছিলাম। এটা একটা ব্যাপার যে উচ্চারণটা আসলে ঠিক করতে হয়। যেমন এটা কি বলেন দেখি, এটা কি হবে? এয়ার এয়ার এন্ড এয়ার এ নাকি এন? এন N হবে এন হবে এন কেন হবে। এন হবে? এন এয়ার এয়ার হবে। এইচ সাইলেন্ট। এটার উচ্চারণ হচ্ছে এয়ার, তাহলে এটা হচ্ছে অ্যান এয়ার হবে, ঠিক আছে? এন্ড আপনি যদি হেয়ার বলেন, হেয়ার মানে তো চুল, হেয়ার হবে না, এটা উচ্চারণ কি বলেন? এয়ার। এয়ার এয়ার এরকম ইংলিশে Air. অনেক শব্দ আছে যেগুলো আসলে বাদ যায় বিভিন্ন মানে লেটার। যেমন যদি আমি বলি, ধরেন এটার উচ্চারণ কি বলেন দেখি? ভেজিটেবল ভেজিটেবল না, এটা হচ্ছে ভেজিটেবল। Vegetable. এটা বাদ দেন, তাইলেই হয়ে যাবে। এটা বাদ দেন, আপনার অন্য কিছু উচ্চারণ করতে হবে না, খালি ভেজিটেবল। উচ্চারণ কি? Vegetable. ভেজিটেবল। আপনি যখন ভেজিটেবল বলবেন তখন এটা ভুল, এটা উচ্চারণটা হচ্ছে ভেজিটেবল। এরপর এরকম আরো অনেক শব্দ আছে, যেমন এটার উচ্চারণ কি বলেন দেখি? ইতিহাস, স্টোরি হিস্ট্রি History. হিস্ট্রি। ওটা বাদ দেন, তাইলেই হয়ে গেছে। আর কোনো কিছু না, এটা কিন্তু ডিফারেন্ট কিছু না, জাস্ট ওটা বাদ দিলেন তাইলে হয়ে যাবে। যেমন আমি যদি বলি এটার উচ্চারণ কি? ওয়াক। ওয়াক। আপনাকে কেউ বলেন ওয়াল্ক? ওয়াল্ক কেউ বলে? না স্যার। ওয়াক, Walk. এলটা Walk. বন্ধ, শেষ, বাদ। ঠিক এরকম আরো ওয়ার্ড আছে, যেমন এটা কি হবে? কাম। Come. কাম। এই এলটা বাদ দেবেন, তাইলে জাস্ট কারেক্ট প্রোনাউন্সিয়েশন। আপনারা কিন্তু একটা জিনিস বুঝতে হবে, অ্যাকসেন্ট ইজ নট নেসেসারি, এসেন্ট বাট প্রোনাউন্সিয়েশন ইজ নেসেসারি। প্রোনাউন্সিয়েশন ভুল মানে ইংলিশে ভুল। আইএলস দিতে যাবেন, আইএলস এর প্রোনাউন্সিয়েশন ভুল করছেন, তার মানে এগুলোতে মার্ক করা যাবে। অ্যাকসেন্ট, আপনার ব্রিটিশ অ্যাকসেন্টে বলার কোনো প্রয়োজন নেই, আমেরিকান অ্যাকসেন্টে বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনার প্রোনাউন্সিয়েশন কিন্তু কারেক্ট হতে হবে। উচ্চারণ কারেক্ট না হইলে কিন্তু একটা বড় ঝামেলা। যেমন এরকম আরো ওয়ার্ড আছে, যেমন বলেন দেখি এটার উচ্চারণ কি? কনস্টেবল। কমফর্টেবল কনস্টেবল। এটা ও একটা বাদ দেন, কমফর্টেবল। কনস্টেবল। কমফর্টেবল ও একটা বাদ, কমফর্টেবল ও আর বাদ দিলেই হয়ে যাবে। তাইলে যেমন Sir, বলেন দেখি information. এটা কি লিখছি? ওয়াই Why did you বলেন দেখি lie? এটা Why did you উচ্চারণ lie? করুন। Why did you lie? দেখেন আপনি কয়েকবার, আমি এটা আসলে উচ্চারণটা কেমন জানেন? এটা উচ্চারণটা হচ্ছে এরকম। এখন উচ্চারণ করেন দেখি এভাবে, বলেন দেখি কি লিখছি? What you Why? lie? ওয়াই July. জুলাই। এটাই কিন্তু ওয়াই ডি Yeah. জুলাই বলছে, বুঝছেন? ওয়াই জুলাই, এই ডি হ্যাঁ, আর হ্যাঁ, ইউ এরকম একসাথে শুনেছি। উচ্চারণ হয়। আপনি যখন মুভি দেখবেন বা ইংলিশ Yes, নিউজ sir. দেখবেন এমনি উচ্চারণ করে ওয়াই জুলাই। Right. বুঝতে পেরেছেন? Subtitle দিলে বোঝা যায়। সাবটাইটেল দিলে তখন বুঝেন, কারণ কি আপনার ওটা তো ভেঙে ভেঙে উচ্চারণ করেন। আপনারা যেমন ভেঙে ভেঙে উচ্চারণ করে, ওরা তো এটা ব্লেন্ড করে, ব্লেন্ডিং করে উচ্চারণ করে, ব্লেন্ডিং ওয়ার্ড বলে এগুলাকে। ওয়াই জুলাই তার মানে বলছে আপনি কেন মিথ্যা কথা বলেছেন। বুঝতে পেরেছেন? এরকম অনেক ওয়ার্ড sir. আছে। তাহলে এবার ওইটা আলাদা জিনিস। তাহলে এবার আমরা একটু যাই, সেটা দেখি সেটা কি দিয়েছে। যেগুলো দিয়েছে এগুলো মোটামুটি মুখস্থের জিনিস। যেমন which of the following is a feminine gender? আপনাদের ইংলিশে প্রথম ক্লাসেই বলি, গ্রামার শেখা ভালো, গ্রামারে জোর দিবেন, কোনো সন্দেহ নাই। তবে যে বিরোচন পার্টটা আছে, এটা কোনোভাবেই কম জোর দিলেও হবে না। বিরোচন পার্ট বলতে কি বোঝায়? যেমন সিনোনিম পরীক্ষা আসবেই, So memorizing একটা part. দুইটাও থাকতে পারে। অ্যান্টোনিম, One word মিনিং also. অফ দ্য ওয়ার্ড মিনিং থাকবেই পরীক্ষায়, মিনিং থাকবে, একটা বা দুইটা থাকবে। স্পেলিং মিনিমাম তো একটা পাবেনি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রেপোজিশন, নাম্বার, জেন্ডার, এগুলা কিন্তু ভাই মুখস্থের। ঠিক আছে, এগুলাতে যদি ফোকাস না দেন বা গুরুত্ব না দেন, তাহলে মনে করেন পুরা ধরা পরীক্ষা। 20টা প্রশ্নের মধ্যে এমন হচ্ছে যে 15টা প্রশ্ন গ্রামার দেন, গ্রামার মাত্র 5টা প্রশ্ন, বাকি সব এই জাতীয়। তার মানে আমি গ্রামার পড়াচ্ছি, খুব ভালো কথা, তবে এগুলা কিন্তু আপনাদের নিজেদের বাসা থেকে যে যত পড়তে পারেন। বুঝতে পারছেন? তো অ্যানালজির জন্য আপনাদের সোর্স আছে না? আমি বই অ্যানালজি, কালেক্ট হ্যাঁ করি নি অ্যানালজি, এখনো। এটাও কিন্তু পড়তে হবে। অ্যানালজি, স্যার গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব, এগুলোর থেকেই পরীক্ষা বেশি প্রশ্ন আসে। গ্রামার থেকে তো প্রশ্ন কম। গ্রামার শিখতে হবে, এটাতে কোনো ডাউট নেই, গ্রামার আমরা শিখাচ্ছি, তবে এগুলা কিন্তু নিজে নিজে বাসায় পড়তে হবে। যেমন ফেমিনিন জেন্ডার, আজকে আমি 5টা পড়াচ্ছি, পরীক্ষায় যেগুলো আসবে নট নেসেসারি, অনেক রকমই আসতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ফেমিনিন জেন্ডার? কোনটা বলেন দেখি? নাইসি। Nice. নাইস না, নিস, নিস। এটা উচ্চারণ বলেন কি? নিস। নিস।
নিস, উচ্চারণ হচ্ছে নিস। মিনিং কি স্যার? ভাগ নেই। আগ্নে আইল্যান্ড, এটার উচ্চারণ কিন্তু আইসল্যান্ড না, উচ্চারণ কি? অনেকে বলে আইসল্যান্ড, এর উচ্চারণ কি? আইল্যান্ড। আইল্যান্ড Island. আইল্যান্ড স্যার এরকম এটা একটা হচ্ছে জিনিস নিস। সুনামি। এখন থেকে ইংলিশ পড়ছেন, ইংলিশ সঠিক প্রোনাউন্সিয়েশন সহ পড়ার চেষ্টা করবেন, তাইলে এগুলো কাজে আসবে। এগুলো কি আমাদের লেকচার থেকে করাচ্ছেন, বইটা থেকে করাচ্ছেন এগুলো? লেকচারেই তো এগুলো দেওয়া দেখলাম। স্যার এটা আমাদের নতুন লেকচারের সাথে মিলছে না। মিল নাই স্যার, আমাদের মিল নাই। ও আচ্ছা, নতুন লেকচারে কত নাম্বার আছে প্রশ্নটা, নাকি নাই প্রশ্ন? এটা স্যার মেবি নেই। এখানে নেই। নাই, স্যার এটা নাই, নতুন লেকচার না স্যার। বলেন কি? আচ্ছা সমস্যা নাই, নতুন লেকচার সাথে তো খুব বেশি চেঞ্জ থাকার কথা না। দেখেন তো একটা মিলে নাই, পরেরটা কি মিলেছে? এটা মিলেছে, দেখেন তো। জি স্যার, এটা 1 নম্বরে আছে। জি স্যার মিলেছে। আচ্ছা ঠিক এটা এক আছে, নম্বরে সমস্যা আছে। হয়তো একটা কম বেশি আছে আর কি। একটা প্রশ্ন বেশি শিখলেও কিছু হবে না, আর যেটা যেটা নাই ওটা আমরা বলবেন, আমি বলার চেষ্টা করবো। হুইচ ওয়ান ইজ এ নাউন? নাউন কোনটা বলেন? নস্টালজিয়া। Nostalgia. গুড, অপশন সি। নস্টালজিয়া। নস্টালজিয়া হচ্ছে অপশন নাউন, ডি। এটা তো কোনো শব্দই না। নস্টালজিকা তো কোনো সরি স্যার। শব্দই না। জি স্যার। Nostalgia. নস্টালজিক্যাল, এটা কি? এটাও ইউজ করা হয় না নস্টালজিক্যাল, ইউজ করা হয় নস্টালজিক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। জি। এগুলো মুখস্থ থাকতে হবে, নস্টালজিয়া এগুলো মুখস্থ থাকতে হবে। এটা কি হবে? ওটার আনসার কি ডি হবে স্যার? ওটার answer হ্যাঁ ডি হবে। Water boils হবে স্যার। ওয়াটার Good, বয়েলস। এটা হচ্ছে ওয়াটার বয়েলস হবে, ওয়াটার বয়েলস। Boils. ওয়াটার একটা আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন, এটার আগে দা বসে, এর জন্য ওয়াটার বয়েলস। তো দা বসলে এগুলো হবে না, আবার ওয়াটার ওয়াটারসও হবে না, বাদ। 4 নাম্বার কি হবে? স্যার বি, Departure. বি, এটা খুব ইজি, বিজনেস। বিজনেস। বিজনেস হবে স্যার। বিজনেস এটা আনকাউন্টেবল নাউন, এ হবে না, আবার ওয়ানও হবে না, বিজনেসেসও হবে না, বিজনেস, শেষ। 5 নাম্বার What is the number of the part departure হবে। ডিপারচার। ডিপার্চার। ডিপার্চার মানে প্রস্থান, ডিপার্চার। ইউআর। ডিপার্টমেন্ট বলতে তো ভাগ বোঝায়, ডিপোর্টেশন মানে Departure হচ্ছে হবে। কাউকে কোনো দেশ থেকে বের করে দেওয়া, বিতাড়িত, নির্বাসন করে দেওয়া বোঝায়। ডিপার্টেড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর কি। ডিপার্টেড পাস্ট পার্টিসিপল হচ্ছে ডিপার্টেড। ডিপার্টিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা হচ্ছে নাউন, ডিপার্চার। স্যার বলেন। স্যার এখানে ডিপার্টমেন্ট হলো না কেন, ওইটা আরেকবার একটু বলেন। ডিপার্টমেন্ট বলতে কি বোঝায়? ডিপার্টমেন্ট বলতে তো একটা ভাগ বোঝায়, বিভাগ। ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট মানে, শব্দের সাথে এই শব্দের কোনো ডিপার্টমেন্ট হচ্ছে প্রস্থান করা। ডিপার্ট মানে কি? প্রস্থান করা। এই জন্য স্যার, এই প্রস্থান, স্যার এমনি ডিপার্টমেন্ট ইন্ডিভিজুয়ালি একটা নাউন, তাই না? হ্যাঁ ডিপার্টমেন্ট একটা নাউন। ইন্ডিভিজুয়াল একটা কিন্তু নাউন, কিন্তু ওই এই ডিপার্ট বা প্রস্থান করার নাউনটা হচ্ছে ডিপার্চার। জি স্যার। স্যার সাফিক্সের মধ্যে স্যার এম এন্টি থাকলে স্যার এটা নাউন হয় না স্যার? হ্যাঁ নাউন হয়, তবে এগুলাই যে খালি নাউন হবে ব্যাপারটা এরকম না। ডিপার্চার ওইসব ডিপার্টমেন্ট খালি নামটা আছে একটু কম হবে স্যার। খালি সাফিক্স প্রিফিক্স শিখলে কিন্তু হবে না। এখান থেকে ওয়ার্ড শিখতে হবে, ওয়ার্ড চিনতে হবে যে ডিপার্ট। যেমন বলে যে আমরা তার বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করছি, বিদেহী আত্মাকে বলে ডিপার্টেড সোল। ডিপার্টমেন্ট। ডিপার্টেড সোল। উই প্রে ফরগিভনেস ফর হিজ ডিপার্টেড সোল। এভাবে জিনিস ওয়ার্ড শিখতে হবে, ওয়ার্ড না শেখার কোনো বিকল্প নাই। 6 নাম্বার, our class consists of 20 6 নাম্বার কি দিয়েছে? আচ্ছা প্রিন্সিপাল সরি, হবে স্যার। এটা 5 নাম্বার। আচ্ছা 6 নাম্বার, 1 এটা কি 5 নাম্বার ছিল না 6 নাম্বার ছিল? 5 আছে, 6 ঠিক আছে। কি হবে? our fiscal once fiscal discipline has been achieved, successful monetary policy implement should be কি হবে? ফিজিবল হবে স্যার। অপশন সি, ফিজিবল। ফিজিবল। ফিজিবল মানে Feasible হবে। সম্ভাব্য বা বাস্তবায়নযোগ্য। মিনিং জানতে হবে, এগুলো তো আসলে মিনিং না জেনে পারা যাবে না। ফিজিবল হচ্ছে বাস্তবায়নযোগ্য। ফিজিবিলিটি স্টাডি, সম্ভাব্যতা যাচাই, এটাকে বলে সম্ভাব্যতা যাচাই। বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নের আগে ফিজিবিলিটি স্টাডি করতে হয়, সম্ভাব্যতা যাচাই করতে হয়। ফিজিবল মানে বাস্তবায়নযোগ্য বা সম্ভব। Our class consists of 20 Public public key. public Collective স্যার noun. এগুলি
এগুলো আমাদের শুধু মিলেছে না স্যার? কালেক্টিভ নাম স্যার। পাবলিক বলতে অনেকজনকে বোঝায়, কালেকটিভ নাউন। 8 নাম্বার, তো কারেক্ট দ্য জুরি The jury are arguing among them. দ্য জুরি আর জুরি আর হবে স্যার, জুরি আর হবে স্যার, যেহেতু ওরা একজন স্যার, জাতি এ হবে। করছে। Among পৃথক them. ভাবে কাজ করতেছে। জুরি কিভাবে কাজ করতেছে বলেন? পৃথক ভাবে। পৃথকভাবে কাজ বিচারক করছে। মন্ডলী তার পৃথক পৃথক ভাবে নিজেদের সাথে বিতর্ক করছে, তাহলে আর আর্গুইং দেমসেলস। জুরি কালেকটিভ নাউন পৃথক ভাবে কাজ করলে প্লুরাল হয়। Find the correct স্যার, এই কোশ্চেন গুলো আমি বুঝতে পারছি না কিভাবে কি করতে ইকুয়ালিটি হবে। রুল। কোনটা বুঝতে পারছেন না একটু বলেন দেখি। ইনফরমেশন পাবেন স্যার, Pinpoint error. ইনফরমেশন হবে। স্যার, বুঝতে পরেরটা পারছেন না 9 বলেন। নাম্বারটাই। স্যার, 9 আচ্ছা, নাম্বারটাই। 9 নাম্বারটা আমি বলি, এগুলোকে বলা হয় পিন পয়েন্ট এরর। Yes, sir. জি স্যার, পিন পিনপয়েন্ট রুল। পয়েন্ট এরর, আচ্ছা একটু বলি, উনি বুঝতে পারছেন না, আমি বলে দিই। আরেকটা হচ্ছে, এটার আরেকটা নাম আছে, এটাকে বলি এরর ডিটেকশন। দুইটাই নাম হইতে ডিটেকশন, মানে এররটা খুঁজে বের করতে হবে। এরর মানে ভুল, পিন পয়েন্ট এরর মানে ভুলটা বের করতে হয়। পিন পয়েন্ট মানে কোনটা ভুল, এটা ভুল। একটা বাক্য দেওয়া আছে, যেমন আমি দিলাম দ্য বয়েজ ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। ইস আমি বললাম যে ভুলটা বের করতে, এখানে বয়েজ এর নিচে আন্ডারলাইন হবে, করলাম, এটা দিলাম ভুল এ, হবে। এটা দিলাম বি, এটা দিলাম সি, এটা দিলাম ধরেন ডি, আর বললাম ভুল না থাকলে বলবেন ই। এখন যে আপু প্রশ্ন করেছেন, আমি বলছি যে যদি ভুল থাকে এ তে, তাহলে বলবেন এ, বি তে ভুল থাকলে বলবেন বি, সি তে ভুল থাকলে বলবেন সি, ডি তে ভুল থাকলে বলবেন ডি। আর যদি কোনো ভুল না পান তাহলে বলবেন ই। বলেন তো এখানে উত্তর কি হবে? বি হবে স্যার। স্যার, আপুটা স্যার বলুক বি একটু হবে দেখি। স্যার। স্যার, ওখানে কেন আর বি হবে। হবে? কারণ এখানে আর হবে, বয়েজ আছে, এখানে আর হবে, তার মানে আপনি ধরে জি। ফেলেছেন যে বি তে ভুল। কারণ যেটা ভুল ওইটাতে আপনি গোল্লা ভরাট করতে হবে, যে বি নাম্বারটা ভুল। এটাকেই বলে পিন পয়েন্ট এরর, মানে ভুলটা আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন, ডিটেক্ট করতে পেরেছেন। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এখানে একটা বাক্য দেওয়া হচ্ছে 9 নাম্বার, বিভিন্ন, এটা বড় বাক্য। এখানে সাম এনসাইক্লোপিডিয়া, এটা এ, এবার ডিল উইথ, এটা বি, স্পেসিফিক ফিল্ড সাচ এজ মিউজিক অর ফিলোসফি, এটা সি, আর ইনফরমেশনস ডি। কোনটার মধ্যে ভুল হয়েছে এটা আপনাকে বের করতে হবে। বলেন দেখি কোনটায় ভুল আছে। ইনফরমেশন Information. স্যার বি। স্যার ডি, ডি আমি তো নাম্বারটা আগে স্যার, বলেছি ইনফরমেশনস। ইনফরমেশন হয় না, ইনফরমেশন। ইনফরমেশন হবে স্যার। 10 নাম্বার বলেন দেখি। The USA president serves maximum 4 ইয়ার্স, to 4 years. Yeah. 4 ইয়ার্স ডি। এটা খুবই গুরুত্বপূর্ণ, years. রাইটিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এগুলাকে বলা হাইফেনেটেড ওয়ার্ডস, হাইফেন দ্বারা যুক্ত ওয়ার্ড গুলাকে বলা হয় হাইফেনেটেড ওয়ার্ডস। স্যার এই এটা কি হাইফেনেটেড, হাইফেন অ্যাজ অ্যাডজেক্টিভ বলে কিনা? বুঝে নাই কি? স্যার একটা টপিক কি এরকম আছে কিনা যে হাইফেন অ্যাজ অ্যাডজেক্টিভ, সেটার সাথে জি এটা? জি, ওইরকমই হাইফেন, এগুলো হাইফেনেটেড ওয়ার্ডস। মনে আচ্ছা। রাখবেন, হাইফেনেটেড ওয়ার্ডস প্লুরাল করতে গেলে কোনো সময় প্লুরাল করা যায় না। হাইফেনেটেড ওয়ার্ডস, অ্যাডজেক্টিভকে প্লুরাল করা যাবে না। দেখেন, আমি যদি বলি, আগে বাক্যটা দেখেন, আমি একটা ইজি উদাহরণ দিই। হি ইজ এ 5-year-old বয়। হিটা কি? হিটা একটা প্রোনাউন। আমি দাঁড়ান একটু কথা বলে না, আমি একটু বলি। হিটা একটা প্রোনাউন, ইস্ট হচ্ছে একটা ভার্ব, এ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বয়টা হচ্ছে একটা নাউন। স্যার এই বলেন তো অ্যাডজেক্টিভ। বাক্যটা কি সঠিক আছে না বাক্যটা ভুল আছে? ভুল আছে স্যার। ভুল আছে স্যার, ইয়ার্সে ইয়ার্স হাইফেন যেহেতু না ইয়ার্স হবে স্যার। আচ্ছা, এখানে 5-year-old বয়, যদি হাইফেন না থাকে তাহলে তো এটা 5 যেটা আছে এটা ইয়ার্স হওয়ার কথা। জি স্যার। ইয়ার্স তো দেয়নি, আমরা তো 5-year-old বয় বলিনি, তাহলে একটা হাইফেন দিতে হবে। হাইফেনটা কোথায় হবে? ফাইভ আর ইয়ারের মাঝখানে। আচ্ছা, স্যার যদি এখানে 5 এই আর ইয়ারের অ্যাডজেক্টিভ। মাঝখানে দেই তাইলে এটাও একটা ভুল বাক্য। তার মানে আপনি বলছেন সে একটা ওল্ড বয়, এই ওল্ডটা তো একটা অ্যাডজেক্টিভ নাকি? বয়টা কি জি। ওল্ড? আমি কি এটা বুঝাইতে চাচ্ছি বয়টা কি ওল্ড? নো স্যার। স্যার। বলেন দেখি। আমি তো Five বয় ওল্ড year এটা old বুঝাইতে চাই না, আমি যে 5 বছর বয়সী, তাহলে তাহলে আমার এখানেও একটা হাইফেন দিতে হবে, ও তাইলে পুরোটা একটা শব্দ হবে। অ্যাডজেক্টিভ। হি ইজ এ 5-year-old বয়, আর এই 5-year-old পুরোটাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউনকে বিশেষায়িত করছে, নাউনকে মডিফাই করছে।
নাউনকে মডিফাই করতে হলে পুরোটাকে আমাকে একসাথে অ্যাডজেক্টিভ বানাইতে হবে, দুইটার মধ্যে হাইফেন দিতে হবে, একটার মধ্যে দিলেই ভুল, মারাত্মক ভুল। বুঝতে পেরেছেন? তার মানে আমার দুইটা হাইফেন দিতে হবে। তার অনেক ওয়ার্ডে, যেমন এখানে আবার একটা হাইফেন দেওয়া আছে। এখানে টার্ম, টার্ম মানে মেয়াদ, মেয়াদটা নাউন, নাউনকে মডিফাই করছে। কত বছরের মেয়াদ বলেন? 4 4 বছরের বছরের মেয়াদ। মেয়াদ। তা এই 4 বছরের মেয়াদ, দুইটা 4 বছরের মেয়াদ। তা এই ইয়ার্স এর মধ্যে কোনো এস দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। যেমন ইট ইজ এ 5 মেম্বার কমিটি। মেম্বার্স। এখানে কি আমি বলতে পারবো ইট ইজ এ 5 মেম্বার্স কমিটি? বলা যাবে না। না স্যার, বলা আমরা যাবে বলতে না। হবে ইট ইজ এ 5 মেম্বার কমিটি। ইট ইজ এ 5 মেম্বার কমিটি। 5 মেম্বারটা কি? আলটিমেটলি একটা কমিটিকেই ডিফাইন করতেছে। এক্স্যাক্টলি, একটা কমিটিকে ডিটারমাইন করতেছে এবং কমিটির একটা ডিটারমাইন করতেছে যে কমিটিতে মেম্বার কত। তার মানে এটাকে কেমন? আমাকে অ্যাডজেক্টিভ বানাইতে হলে হাইফেন দিতেই হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন হচ্ছে ডি। আর আমি যদি বলতাম 5 মেম্বার কমিটি, ধরেন আমি বলতে চাচ্ছি না, তাহলে আমার অন্যভাবে বলতে হবে দিস ইজ এ কমিটি অফ 5 মেম্বার্স। তাইলে আবার মেম্বার্স বলতে পারি। বুঝতে পেরেছেন? মেম্বার্স আছে এটা। দিস ইজ এ কমিটি অফ 5 মেম্বার্স। বুঝতে পেরেছেন? তখন আমার সমস্যা নেই। স্যার যেমন এখানে আমি 5 বললাম, অ্যাডজেক্টিভ আর ওই মেম্বার্স নাউন হয়ে গেল। এক্স্যাক্টলি, আমি যদি বলি হি ইজ আ 5-year-old বয়, এটা একভাবে বলতে পারি। আবার বলতে পারি হি ইজ 5 years old, তাহলে আবার এটা বলতে পারি হি ইজ 5 years old। হি ইজ 5 years old, এখানে আবার কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? জি স্যার। জি। 11 নম্বর, প্ল্যান্ড প্যারেন্টহুড may describe itself as a health organization but it in কি হবে? রিয়ালিটি হবে, ইন রিয়েল না, ইন রিয়ালিটি। ইন রিয়েলিটি হবে নাউনের স্যার। আগে প্রিপোজিশন। নাউনের আগে প্রিপোজিশন বসে। রিয়েল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যেমন আমি বললাম রিয়েল গোস্ট, সত্যিকারের ভূত। রিয়েলটা কি? নাউন হচ্ছে নাউন, গোস্ট হচ্ছে নাউন, রিয়েল গোস্ট মানে এটা অ্যাডজেক্টিভ। তাহলে রিয়েল তো একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে প্রিপোজিশন বসে না, আমাদের কি বলতে হবে? রিয়ালিটি, ইন রিয়ালিটি। 12 নম্বর, tigers cunning spitting and agile স্যার 11 নম্বরটা স্যার আরেকবার একটু বললে ভালো হতো স্যার। feeling 11 নম্বর আবার কি সমস্যা? প্রিপোজিশন, প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে। প্রিপোজিশন এটার নামই হচ্ছে প্রে, প্রে মানে হচ্ছে পূর্বে, আর পজিশন, পজিশন মানে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে অবস্থান। ইন একটা প্রিপোজিশন, ইন এই প্রিপোজিশনটা আমার নাউনের পূর্বে বসাতে হয়। তাহলে এখানে ইনটা বসেছে একটা অ্যাডজেক্টিভের পূর্বে, রিয়েল। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে তো প্রিপোজিশন বসে না, তার মানে এটা ভুল। তাহলে আমার কি বলতে হবে? রিয়েলটা ভুল। এন্ড আপনার তো সঠিক করা লাগবে না, যদি সঠিক করতে হয় তাহলে রিয়েলিটি হবে। ভুলটা বুঝলেই আমার জন্য হবে আপাতত। বুঝতে পেরেছেন? জি স্যার। 12 নম্বর কি হবে? স্যার সি নাম্বার ইট হবে না, দেন হবে। the tigers cunning টাইগারের strength কিছু agile গুণ বোঝানো হচ্ছে, টাইগার কানিং, the tigers ধূর্ততা। কানিং মানে ধূর্ততা। অ্যাডজেক্টিভ। and agility হবে স্যার এটা। মানে শক্তি। আর অ্যাজাইল না, অ্যাজিলিটি। অ্যাজিলিটি মানে চপলতা। মানে স্যার আমার একটা কানিং, চতুরতা বা সফলতা। চতুরতা বা চপলতা, এগুলা একই দিতে হবে। অ্যাজাইল, স্যার এটা অ্যাজাইল কাইন্ড অফ হচ্ছে প্যারালালিজম নাকি? এটা আমার একটা, জি প্যারালালিজম বলতে পারেন। অ্যাজিলিটি, জি স্যার। অ্যাজিলিটি মানে আমার নাউন দিতে হবে। স্যার অ্যাজিল আপনি মানে কারো, কি? আমি কি বলতে পারি দেখেন না, এটা খালি প্যারালাল এররের জন্য না। হিজ আমরা কি অনেস্ট বলতে পারি? হি ইজ অনেস্ট সারপ্রাইজেস মি, এটা বলা যাবে ভাই? Honest কি বলেন হবে দেখি। He's honest. ভাই যিনি বলেছেন এটা প্যারালালের জন্য, এটা কি খালি প্যারালালের জন্য হবে? আপনি যখন কারো গুণ No, বর্ণনা sir. করতে চান তখন আপনার নাউন বলতে হবে। আচ্ছা, হি ইজ আচ্ছা। অনেস্টি, তার মানে জি, টাইগার, স্যার। টাইগারের গুণ বর্ণনা কানিং, স্ট্রেংথ এন্ড অ্যাজিলিটি। জি স্যার। Scientific and business needs and business হবে না স্যার, বিজনেসম্যান হবে স্যার। হবে? হবে না?
Science and business. বিজনেসে ভুল আছে স্যার। এই সায়েন্টিফিক বাক্যটাই ভুল, এই বাক্যটাই তো আমার কাছে ভুল লাগতেছে। জি স্যার স্যার। আমাদের এখানে এটা লেখা কোনো আছে বাক্য এটা হইলো এটা নাকি? এটা তো বাক্য, মিনিং পাচ্ছি না। এটা কোনো নিডস এর বাক্যই ভুল। জায়গায় প্রেফার্ড আছে। এটা তো কোনো মাথা মুন্ডই পাচ্ছে না। এটা বাক্যটা আসলে ভুল দিয়েছে কোনো কাজ করে, আমি ভুল বাক্য কেন, এটা বাক্যটা মানে ভুল উঠেছে, বাক্য কিছু মিসিং আছে। প্রিফার্ড, সিতে লেখা প্রিফার্ড। স্যার বইয়ের তাই না? ভিতরে দেওয়া সায়েন্টিফিক এন্ড বিজনেস আর প্রিফার্ড ইন দা ইউএসএ এই সেন্টেন্সটা দেওয়া। আচ্ছা, তাহলে সেন্টেন্স, হ্যাঁ তাইলে হইতে পারে, কিন্তু আমি বাক্যটা দেখে ভুল লাগছে। তাইলে সায়েন্স এন্ড বিজনেস আর প্রেফার্ড হবে, সাইন্টিফিক না, তাইলে সেক্ষেত্রে উত্তরটা ভুল হবে এ। এ সায়েন্স এন্ড বিজনেস আর হ্যাঁ। প্রেফার্ড ইন দ্য ইউএস, তাইলে হইতে পারে বাক্য সায়েন্স এন্ড বিজনেস। সাইন্টিফিকটা সাবজেক্ট হিসাবে কি নাউনকে দিব? হ্যাঁ নাউন দিবেন, আমরা অ্যাডজেক্টিভ কেন দেব? বিজনেস একটা নাউন, সায়েন্স একটা নাউন। এ বাক্যটা ভুল এখানে যেটা দেওয়া আছে। 14 নাম্বার। ওইটা বুঝি নাই স্যার, একটু বলবেন। ওইটা আসলে বাক্যটা ভুল, এখন আপনার বইয়ে বাক্যটা দেখে আপনার বুঝতে হবে, বইয়ে কি আপনার আছে কিনা আমি জানি না, এই বাক্যটা ভুল। আচ্ছা 14 নাম্বারটা কি হবে বলেন? সি সি ডি। Even children in elementary school, এটা হোমওয়ার্ক। ডি হবে। আর assign homework, homework না, হোমওয়ার্ক হবে স্যার। homeworks হয় না, homeworks একটা হোমওয়ার্ক, এটা আনকাউন্টেবল নাউন। স্যার হোমওয়ার্কের কাউন্টেবল নাউন কি হবে? হ্যাঁ হোমওয়ার্কের কাউন্টেবল নাউন অ্যাসাইনমেন্ট হবে কি? কাউন্টেবল নাউন কেন দেবেন? হোমওয়ার্ক তো হোমওয়ার্কই, এইচডব্লিউ আর অ্যাসাইনমেন্ট তো আলাদা জিনিস। হোমওয়ার্কের কোনো প্লুরাল হয় না, হোমওয়ার্কস বলতে কিছু না, আই হ্যাভ এ লট অফ হোমওয়ার্ক বলতে হবে, হোমওয়ার্ক হয় না কোনো। 15 নাম্বার, দ্য কচি কাচার মেলা অ্যাওয়ার্ড ইজ গ্র্যান্টেড, কি হবে বলেন দেখি? তাহলে ইয়ার এভরি এর পরে কোনো সময় প্লুরাল হয় না, এভরি ইয়ার। ইয়ার ইয়ার হবে। এছাড়া 16 নাম্বার, he struck me on the head, here the is used as, কি হবে বলেন তো? ডিফাইন দা ডিফাইনিং বি পজিটিভ। পজিটিভ পজিটিভ। আমি বলি he struck me on the head এর জায়গায় আমরা কি বলতে পারি? on my head বলতে পারি না? my head, my একটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, তার মানে এটা পজিটিভ, মানে মাই কে পরিবর্তন করে দা ব্যবহার করা হয়েছে, এর জন্য এটাকে পজিটিভ দা বলতে হবে। এটা আমরা প্রোনাউনের ক্লাসে পড়বো পজিটিভটা, এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, অলরেডি অনেক লেট হয়ে যাচ্ছে, প্রশ্ন তো অনেকগুলা। প্রোনাউনের ক্লাসে পজিটিভটা আমরা বিস্তারিত আলোচনা করবো, পজিটিভ প্রোনাউন আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, এটা পজিটিভ অর্থে। আপনারা এখানে একটু মনে রাখেন, মাই আমরা পরে আলোচনা করব। এই দায়ের জায়গায় আমরা কি মাই বসাতে পারি না? হি স্ট্রাক অন মাই হেড, মাইটা একটা পজিটিভ, এর জন্য পজিটিভ অর্থে এটা দি ব্যবহার করা হয়েছে। 17 নম্বর, দা দা নো আর্টিকেল নো আর্টিকেল No আছে, নো আর্টিকেল সন্দীপ পাবো। সন্দ্বীপ ইজ এ বিগ আইল্যান্ড, আইল্যান্ডের আগে কোনো সময় দা হয় না, আপনার জানতে হবে। যেমন সিটি, সিটির চেয়ে ছোট হচ্ছে ধরেন ভিলেজ, আইল্যান্ড এগুলো শহরের চেয়ে ছোট। কান্ট্রি, স্টার্স, প্ল্যানেট এগুলোর আগে দা হয় না, খালি তিনটা সৌরজগতের তিনটা জিনিসের আগে দা হয়, সান মুন আর আর্থ। মনে রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে, সান মুন আর আর্থ, এই তিনটার আগে খালি দা দিবেন, দা সান, দা মুন, দা আর্থ। এছাড়া সৌরজগতের সবকিছুর আগেই, কোনো কিছুর আগেই দা হবে না, এটা হচ্ছে প্রথম কথা। ভিলেজ, আইল্যান্ড, সিটি, কান্ট্রি এগুলোর আগে দা হয় না, কিছু কিছু কান্ট্রির আগে দা হয়, যেমন যেগুলা দেশগুলা 2 বা 3 শব্দের, যেমন দা ইউএসএ, দা ইউকে, দা ইউএই। এছাড়া কিছু ব্যতিক্রম আছে, যেমন দা ফিলিপিন্স, জাপানিজ, দা ফিলিপিন্স, দা বাহামাস, সুদান স্যার, দা সুদান। দা সুদান, দা গাম্বিয়া। কিন্তু সাধারণ অর্থে নিয়মটা হচ্ছে যেমন দা বাংলাদেশ আপনি বলতে পারবেন, একইভাবে কোন দ্বীপের আগেও বাংলাদেশি island বলতে হয় না, তার মানে নো আর্টিকেল।
18। 11 পাঁচ মেইন ডিফারেন্স আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোনটা বসবে বলেন দেখি? লিটল লিটল বসবে লিটল এ ফিউ, লিটল মেনি, দা বসবে। নাম্বার অফ, এগুলো তো কোনটাই বুঝবে না, লিটল। লিটল বলবে লিটল 19 নাম্বার পিপল। কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল, তাহলে কি বসবে বলেন? মেনি গ্রেড হতে পারে Number না, নাম্বার অফ হতে পারে। কি হবে? দেন এ নাম্বার অফ 9, নাম্বার অফ many people হবে স্যার গ্রেড নাম্বার The number of number. people who enjoy cricket is bigger than that of 30 years ago. এখন the number of, একটা নির্দিষ্ট সংখ্যা, the number of people যারা ক্রিকেটটাকে এনজয় করে, এখন এই সংখ্যাটা আরো অনেক বেশি 30 বছর আগের থেকে। খালি দা টুডে নাম্বার অফ কি? দা নাম্বার অফ লাগবে। খালি নাম্বার অফ হয় তো হয় এ নাম্বার অফ হয় অথবা দা নাম্বার অফ হয়, খালি নাম্বার অফ হয় না। টুডে এ মেনি নাম্বার পিপল হচ্ছে ইন, বুঝি নাই। এ নাম্বার হচ্ছে স্যার বাপটা ফ্লোরের হবে না স্যার? ওইটা আলাদা, ওইটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে। এ নাম্বার অফ হইলে সিঙ্গুলার, দা নাম্বার অফ এ নাম্বার অফ হইলে প্লুরাল, দা নাম্বার অফ হইলে সিঙ্গুলার। কিন্তু খালি নাম্বার অফ বলতে কিছু নাই। জি স্যার। স্যার এখানে মেনু বসানো যাবে না না অবশ্যই না, মেনি কেন বসবেন? টুডে মেনি মেনিও তো পিপল, স্যার কাউন্টেবলের জন্য ছিল না? কাউন্টেবলের ক্ষেত্রে আগে বসে মেনি। আচ্ছা ধরেন এই দুইটা কেন বাদ, এটা তো বুঝলাম নাকি? আপনাদের সমস্যা হচ্ছে মেনি হবে দা নাম্বার অফ হচ্ছে, এটা একে হচ্ছে শুনেই বুঝা যায় দা নাম্বার অফ হবে। আচ্ছা আরেকটা কেন মেনি হবে না? টুডে মেনি পিপল এনজয় ক্রিকেট, মেনি পিপল এনজয় ক্রিকেট, এটা যদি আমরা বলতাম তাহলে এই বাক্যটা হইতো। কিন্তু যেহেতু এটা তুলনা করা হচ্ছে, তুলনা করার ক্ষেত্রে আমাদের দা নাম্বার অফটা বসানোটা বেটার। দা নাম্বার অফ পিপল, আগে যে নাম্বার অফ ছিল ওই নাম্বার অফ এর থেকে এখনকার নাম্বার অফটা আমরা তুলনা করতেছি, এর জন্য দা নাম্বার অফ ব্যবহার হয়েছে। মেনি তো আগেও মেনি ছিল, এখনো মেনি ছিল, কিন্তু আমরা কি তুলনা করতেছি? সংখ্যাটা তুলনা করতেছি। আগে যে সংখ্যার মানুষ খেলা দেখতো ওই সংখ্যা চেয়ে এখনকার মানুষের সংখ্যাটা আরো বেশি, এই জন্য দা নাম্বার অফটা হচ্ছে মোর কারেক্ট। বুঝতে পেরেছেন? জি স্যার লেস we had less application this এটা কি গণনা করা যায় না? গণনা করা যায় না, যেহেতু এস আছে তার মানে অবশ্যই কাউন্টেবল নাও। ফিউআর হবে স্যার, ফিউআর হবে স্যার। Fewer. অবশ্যই ফিউর, লেস, লিটল, স্মল কিছুই হবে না, ফিউর। কারেন্ট অ্যাভেলেবল ফর 21 নাম্বারটা কি হবে? ইজ এ কারেন্টলি অ্যাভেলেবল। স্যার এ লিটল ইনফরমেশন। লিটল ইনফরমেশন হবে স্যার। এ লিটল ইনফরমেশন, a little information এ লিটল ইনফরমেশন হবে স্যার। A little information is currently available to researchers and physicians who study indigenous life of Bangladesh. এখানে লিটল ইনফরমেশন হলো না কেন স্যার? বুঝি নাই। লিটল ইনফরমেশন হলো না কেন স্যার? আবার এই যে ইনফরমেশন কেন হবে? না না না, স্যার, লিটল little information. ইনফরমেশন কেন হলো না স্যার? ও এটা কেন হলো না? জি স্যার। আচ্ছা এ লিটল আর লিটল এর মধ্যে পার্থক্য করে বুঝতে হবে। দেখ, কাউন্টেবলের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফিউ, এ ফিউ অথবা দা ফিউ নাকি? জি আর আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি লিটল, এ A লিটল, little, দা the লিটল। little. এগুলোর মধ্যে পার্থক্য কি? ফিউ বা লিটল মানে হচ্ছে নেই বললেই চলে, চলে না সরি, ফিউ বা লিটল বলতে বোঝায় নেই বললেই চলে, আর এ ফিউ বা এ লিটল বলতে বোঝায় অল্প, আর দা ফিউ বা দা লিটল বলতে বোঝায় অল্পের মধ্যে পুরোটা। ফিউ এ ফিউ বলতে বোঝায় নেই বললেই চলে, বলে কেটে দিচ্ছে, নেই বললেই চলে এ ফিউ, আর এ লিটল বলতে বোঝায় অল্প, আর দা ফিউ দা লিটল বলতে বোঝায় অল্পের মধ্যে পুরোটা। যেমন আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটা আমরা অনুবাদ করবো কিভাবে? আমার বন্ধু নেই বললেই চলে আমার বন্ধু নেই বললেই চলে। আমি যদি আমার বলি বন্ধু আই নেই বললেই হ্যাভ চলে। এ ফিউ ফ্রেন্ডস, তাহলে এটার অনুবাদ কি হবে? আমার অল্প বন্ধু কিছু আছে। বন্ধু আমার আছে। অল্প সংখ্যক বন্ধু আছে বা আমার কিছু বন্ধু আছে, অল্প বোঝায়। আর আমি যদি বলি দা ফিউ ফ্রেন্ডস
আই হ্যাভ উইল কাম টুনাইট, আজকে আসবে। আমার যে সকল বন্ধু ছিল সবাই আজকে আসবে। আমার যে অল্প সংখ্যক বন্ধু আছে অল্প তাদের সংখ্যক। মধ্যে সবাই আজকে আসবে। তার মানে অল্পের মধ্যে পুরোটা, মানে আপনার বন্ধু আছে ধরেন 5 জন, 5 জনই আজকে আসবে। দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ উইল কাম টুনাইট অর উইল কাম অ্যাট মাই ওয়েডিং, আমার বিয়েতে আসবে। আপনি আপনার বিয়েতে আপনার অল্প বন্ধুর সবাইকে দাওয়াত দিবেন। আপনার ধরেন 100 জন বন্ধু নেই, আপনার বন্ধু আছে 3 জন, আপনার 3 জন বন্ধুকে দাওয়াত দিবেন সপরিবার, ধরেন এইভাবে। দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ উইল কাম টুনাইট। বুঝতে পেরেছেন? জি স্যার। এর জন্য এ লিটল ইনফরমেশন, এখানে ইনফরমেশন নেই বললেই চলে, এটা বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে যে অল্প ইনফরমেশন আছে রিসার্চার এবং ফিজিশিয়ানদের কাছে। তাহলে তো কারেন্টলি অ্যাভেলেবল থাকতো না শব্দটা। স্যার এখানে কি স্যার দ্য লিটল থাকলে কি এটা কি রাইট হতো স্যার? বুঝে নাই? দ্য লিটল ইনফরমেশন থাকলে স্যার? দ্য লিটল ইনফরমেশন না, দ্য লিটল ইনফরমেশন তো নাই। এ না লিটল থাকলে ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল, না মানে যদি অল্প থাকতো কিছু স্যার, সংখ্যক বর্তমানে অ্যাভেলেবল আছে গবেষকদের কাছে বা চিকিৎসকদের কাছে, হু স্টাডি, যারা স্টাডি করে ইন্ডিজিনাস লাইফ অফ পিপল। আর লিটল ইনফরমেশন মানে ইনফরমেশন নেই বললেই চলে, স্যার নেই বললেই চলে। কারেন্টলি অ্যাভেলেবল শব্দটা দিয়েতে পজিটিভ একটা ভাইব দিচ্ছে, সুতরাং আমরা তো এটাকে এখন এটা মনে নাই করে করেন দিতে পারিনি। এটা যে লিটল ইনফরমেশন বললে ভুল হয়ে যাবে, এটা আসলে বলা যাবে না। বুঝতে পেরেছেন? মানে এগুলো তো ভুল, আমরা বুঝতেই পারতেছি। কারণ এগুলোর মধ্যে পার্থক্যটা আসলে ভাই খুবই সামান্য, বুঝতে পারছেন? কারণ এর চেয়ে বেশি পার্থক্য আমি কেমনে বুঝাবো? মানে লিটল ইনফরমেশন বলতেন মানে এখন মনে করেন আপনার কাছে আপনার 3 জন বন্ধু আছে, আপনার আরেকজনের 5 জন বন্ধু আছে। আপনার 3 জন বন্ধুর ক্ষেত্রে বলবেন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আর যে 5 জন বন্ধু আছে সে বলবে এ ফিউ ফ্রেন্ডস। এন্ড পার্থক্য হচ্ছে এরকম, বুঝতে পারছেন? পার্থক্যটা ওই সেন্টেন্স পরে ওটা ইয়েটা Essential বুঝতে হচ্ছে। moral. এটা সেন্টেন্স পরে এখন আমার কাছে মনে হচ্ছে সেন্টেন্স পরে লিটল ইনফরমেশন দেওয়াটা বেশি সঙ্গত, যে কিছু তথ্য হয়তো আছে, আর এটা তথ্য হ্যাঁ নেই স্যার বললেই আছে চলে। স্যার। আমার কাছে এই উত্তর মনে হচ্ছে, আমি এই মানে উত্তর এটা তো দিলাম। পজিটিভই বোঝাচ্ছে। জি স্যার। জি ওকে স্যার। টিচার্স ওয়ার্ক, হ্যাঁ এগুলা কি? এগুলো তো প্লুরাল সিঙ্গুলার, এগুলো তো আপনারা নিজেরাই পারবেন নাকি? জি স্যার। মুখস্থ করতে হবে। এইগুলো তো সিঙ্গুলার হবেই। ফিজিক্স এটা সাবজেক্টের নাম, এথিক্স নীতিবিদ্যা সাবজেক্টের নাম, নিউজ খবর প্লুরাল তো এটাই। আচ্ছা, এগুলো মুখস্থ জিনিস ভাই, এগুলো একটু মুখস্থ করতে হবে। জানি এভরি ডেটাম, ডেটাম কি? এটা সিঙ্গুলার, এটা প্লুরাল হচ্ছে ডেটা। এজেন্ডা এটা হচ্ছে সিঙ্গুলার, এজেন্ডা এজেন্ডাম থেকে আসছে, এজেন্ডা হচ্ছে প্লুরাল। মুখস্থ করতে হবে এগুলো, কিন্তু খুব মুখস্থ করতে হবে। আমি খালি দাগাই দিচ্ছি উত্তরগুলা, বুঝাবুঝির কম। Which of the following word is plural? কিন্তু প্লুরাল আমি দেখতেছি না, সবই তো সিঙ্গুলার দেখাচ্ছে। এনিবডি, নোবডি, ইচ, সামওয়ান, এগুলো সবগুলোই সিঙ্গুলার, এনে কোনো উত্তর নাই, এগুলো সবগুলোই সিঙ্গুলার। 4 নাম্বার অ্যালামনাইস। অ্যালামনাস হবে, অ্যালামনাস বি। বি। Which of the following words is not singular? Singular না কোনটা? এজেন্ডা, এটা এজেন্ডা। 6 নাম্বার মাউস, এটা মাইস, মাউস মাইস। এগুলো মুখস্থ জিনিস, বুঝছেন? মুখস্থ করতে হবে। হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম? ডাইস। ডাইস এর সিঙ্গুলার কি? ডাই। আবার আসছে অ্যালাম নাই, অ্যালাম নাই হচ্ছে অ্যালামনাস, মাত্রই বললাম। অ্যালামনাস, অ্যালামনাস সিঙ্গুলার কি? একটু আগে বললাম না অ্যালামনাস। জি স্যার। একজনকে বুঝাইতে হলে অ্যালামনাস বুঝাইতে হয়। বাফেলোস, এটা ভুল। বাফেলস বলতে তো কিছু নেই, লস মানে তো ক্ষতি। বাকিগুলা যেহেতু এটা ভুল, বাফেলোর প্লুরাল, নট এ প্লুরাল, এগুলো সবগুলোই প্লুরাল হতে পারে। তো সবগুলোই কারেক্ট এখানে বাফেলো? হ্যাঁ সবগুলোই কারেক্ট। এটা হচ্ছে আমেরিকান স্পেলিং, এটা ব্রিটিশ স্পেলিং, আবার অনেকে বাফেলোকে কালেকটিভ নাউন হিসেবেও ধরে। এটা তো পুরো ভুল, এটা বুঝতেই পারতেছে। লস, লস তো হবেই না। 10 নাম্বার, এটা কয়বার আসছে? এজেন্ডা, এজেন্ডা হবে।
12 নাম্বার ফুটবি হবে সি সি নাম্বারটা ফোকাই হবে স্যার। এটা সি ফোকাই ফোকাস ফোকাই all colleges and universities get their funds from a variety of sources a All college. কোনটা হবে আনসার? তাহলে এর আগে কোনটা হবে? ফোকাস All কোনটা? colleges. ফোকাসেরটা অল কলেজ হবে স্যার এটা সি ফোকাই ফোকাই সি হবে ফোকাস ফোকাই all colleges all আছে all এর পর কলেজেস হবে প্লুরাল হবে কলেজ and universities এটা প্লুরাল দেওয়া আছে খুবই ইজি এগুলা one of the most beautiful state capitals এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে আমি বুঝাবো এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে পড়ানো হবে one of the নিয়ম ওয়ান অফ দ্য যেহেতু আছে স্যার এরপরে one of the থাকলে নাউনটা প্লুরাল হয় Plural মনে হয়। রাখবেন one of the থাকলে নাউনটা প্লুরাল হয় 14 নাম্বার a desert receives less than 25 centimeter সেন্টিমিটার হবে স্যার according to estimates by some botanists there are কি হবে 7,000 types নো plants. টাইপ 7,000 types 7,000 types Type. কি হবে 7,000 types Types. কারণ কি এখানে plants আছে 7,000 types of plants তাহলে types হবে মেয়ারের ম্যাসকুলিন কি ইটালিয়ান হবে Tally. মেয়ারের ম্যাসকুলিন হচ্ছে স্ট্যালিয়ন ইটালিয়ান মেয়ারের ম্যাসকুলিন কি বলেন স্টালিয়ান হবে স্ট্যালিয়ন বুঝি নাই কি বলছেন Stallion, horse, দুটাই হবে। Stallion. বি Drone. Drone. ম্যাসকুলিন কি ড্রোন Drone. বি এর ম্যাসকুলিন হচ্ছে ড্রোন মৌমাছি আর মৌমাছির ম্যাসকুলিন বা ছেলে মৌমাছি হচ্ছে ড্রোন ডাচেস মেয়ে হলে C number. ডাচেস হচ্ছে ডিউক এটা তো আমরা যা সবাই জানি ডিউক আর ডাচেস টাইগার Tiger. টাইগ্রেস Tigress. লায়ন লায়নেস এগুলো মুখস্থ রাখতে হয় ছোটবেলার জিনিস কল্ট কোল্ড ফিল্ডি হবে স্যার কোল্ড ফিল্ডি কল্ট হচ্ছে ফিলি কল্ট কি ফিলি হর্স একটা হচ্ছে মেয়ে হর্স আর একটা হচ্ছে ছেলে হর্স একটা হচ্ছে ছেলে horse. ফিলি আর একটা হচ্ছে কল্ট এদেরকে একত্রে বলে হর্স 21 নম্বর উইচ Wizard. উইজার্ড ওয়াইজার্ড না উইজার্ড কি বলেন উইজার্ড বলেন Wizard. উইজার্ড কমিটি কি হবে It has Okay, reached a decision, sir. decision. Sir, D. It has reached a decision. আচ্ছা D. D. It has reached কমিটি a একত্রে decision. কাজ করেছে এটা আমরা বুঝতেই পারছি এখানে হ্যাজ আছে দেখে যেহেতু এটা সিঙ্গুলার দিয়েছে তার মানে সিঙ্গুলারই হবে দ্য কমিটি হ্যাজ মেট এন্ড ইট হ্যাজ রিচড এ ডিসিশন স্যার বলেন এখানে আমাদের বইয়ের সাথে স্যার এলেভেল এখানে স্যার এখানে মিস্টেক অনেকগুলো স্যার বুঝি নাই কি আমাদের বইয়ের সাথে স্যার এখানে অনেকগুলো এলেভেল স্যার 9 নাম্বার আছে 9 নাম্বারে আপনাদের কাজ হচ্ছে আগে ক্লাসটা বুঝা বইটা আপনারা দেখেন আগে ক্লাসটা বুঝেন নিজের বাকিগুলো নিজেরা সলভ করেন না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন নেক্সট ক্লাসে বুঝতে পারছেন আচ্ছা স্যার আগে বুঝেন ক্লাসটা বুঝেন সবকিছু পরীক্ষা কমন আসবে না এই যে যেগুলো করতেছে এগুলো কিছু পরীক্ষা কমন আসবে তাহলে তো পরীক্ষা গিয়ে আরো ঘাবড়ে যাবেন পরীক্ষা তো কিছুই কমন আসবে না একদম নতুন জিনিস নতুন প্রশ্ন সব পারতে হবে স্যার- আগে জিনিসটা বোঝাটা গুরুত্বপূর্ণ বলেন স্যার 22 নাম্বারটা আরেকবার একটু বলেন। এই যে কমিটি একটু আগে পড়িয়েছিলাম না কমিটি কালেকটিভ নাউন একত্রে কাজ করলে সিঙ্গুলার হয় এর জন্য দা কমিটি হ্যাজ মেট দিয়েছে মানে সিঙ্গুলার কমিটি কি একত্রে কাজ করেছে একত্রে বসেছে একত্রে একটা সিদ্ধান্তে পৌঁছেছে দা কমিটি হ্যাজ মেট এন্ড তার মানে সিঙ্গুলার দিতে হবে এখানে দে আছে কমিটি যেহেতু সিঙ্গুলার তাহলে তো দে হবে না বাদ এখানে দেমসেলভস আছে বাদ এখানে দেয়ার আছে বাদ এটা ডি অ্যান্সার ও আচ্ছা which of the following word is masculine নিচের কোনটা হচ্ছে masculine lad ছেলে ছেলে বালককে ইংলিশে ল্যাড বলা হয় ল্যাড মেয়ের মানে তো ঘটকি মেয়ে ঘোড়াকে ল্যাড বলে
এরপর হচ্ছে পিলো, পিলো তো হচ্ছে বালিশ, এটা আবার কি দিলে? হ্যাঁ, পনি, পনি মানে হচ্ছে ক্ষুদ্র ঘোড়া। আর হ্যান্ড ল্যাড, মানে? এটা হচ্ছে ছেলে। ল্যাড মানে বালক। এটার লেডিস, লেট লেডিস। এটার ইয়ে হয় ল্যাস। বালিকা ইংলিশ হচ্ছে ল্যাস, বালিকা। আর লেডিস যেটা বলছেন ওইটার ম্যাসকুলিন হচ্ছে জেন্টস। ওকে, আর নাই। তাহলে আজকে ক্লাসে এই পর্যন্তই। নেক্সট ক্লাস আপনাদের সাথে দেখা হবে, প্রায় 11টা বেজে যাচ্ছে। সবাই প্র্যাকটিস করবেন, আর নেক্সট ক্লাসে বলে দিব যে নতুন শীট গুলো যেন দেওয়া হয়। ঠিক আছে স্যার একটা তাহলে? প্রশ্ন ছিল। বলেন। স্যার আমাদের ইংলিশ পত্রিকাগুলো স্যার কেমনে পড়া উচিত? ইংলিশ পত্রিকাগুলো আপনাদের ওই যে এডিটোরিয়াল গুলো পড়তে হবে। এডিটোরিয়াল গুলো বলেছিলাম তো মনে হয়, এডিটোরিয়াল, ওপেড, ওপেড গুলো পড়বেন ভালো মতো। আর এই যে বিজনেস বিজনেস নিউজ গুলো দেখবেন। ডেইলি স্টার রাখলে দেখবেন ডেইলি স্টার আলাদা বিজনেসের পেজ দেয়, 2 পেজের আলাদা একটা বিজনেসের পেজ দেয়। প্রথম আলোতে লিখবেন, দেখবেন অর্থ ও বাণিজ্যর একটা পাতা আছে, এগুলা। স্যার আমরা বলেন। কি স্যার স্যার ইংলিশ পত্রিকা পড়বো স্যার? হ্যাঁ অবশ্যই, ইংলিশ পত্রিকা না পড়লে ইংলিশে ভালো হবেন কেমনে ভাই? ইংলিশের গুরুত্ব কিন্তু অপরিসীম, বুঝতে পারছেন? ইংলিশে ভালো না করলে এটা আর বুঝে শেষ করতে পারতেছি না মানে। পত্রিকার পড়তে তারা কিন্তু মিনিংটা সহজ বুঝতে পারে না, এই সমস্যা তো হ্যাঁ, হচ্ছে। ইংলিশ বাংলা পত্রিকা পড়লে তো মোটামুটি বুঝতে পারে, কিন্তু ইংলিশে তো বুঝতে পারে না সবগুলা। এটা তো আপনাদের ভাই দেখেন, এটা প্রফেশনাল, আপনারা যখন লাইফে যাবেন, আপনারা পড়তেছেন মনে করেন প্রফেশনাল ফিল্ডে যাবেন। প্রফেশনাল ফিল্ড কি বাংলায় না ইংলিশে বলেন দেখি ভাই? আপনার ধরেন বাংলাদেশ ব্যাংকে এডির জন্য পড়তেছেন, আপনি যখন এডি হবেন, আপনি আস্তে আস্তে উচ্চ উচ্চ পদে যাবেন, উচ্চ পদে যাবেন, আপনার তো ইংলিশ বুঝতে হবে না? আপনি মনে করেন দেশের বাইরের সাথে ডিল করবেন, আপনার মনে করেন আইএমএফ এর সাথে ডিল করতে হবে, আপনার মিটিং মিটিং মিনিটস রাখবে, আপনার বিভিন্ন নোট তৈরি করতে হবে। মিটিং এর মধ্যে আপনার জুনিয়র লেভেলে পাশে বসায় রাখবে, বলবে মিটিং এর মধ্যে যে আলোচনা হচ্ছে এগুলো নোট করতে। দ্রুত আলোচনা হবে, আপনার দ্রুত নোট করতে হবে। আপনার তো পুরো জীবনে পিছিয়ে থাকবেন ভাই ইংলিশ না বুঝলে। এই জন্য তো বাংলাদেশে মনে করেন যে প্রত্যেক এগ্রিমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে। বাংলা মনে করেন বাইরের বাইরের সাথে যত চুক্তি হয়, ইন্ডিয়ার সাথে যত চুক্তি হয়, বাংলাদেশ সব চুক্তিতে উইন অ্যান্ড লস সিচুয়েশনে পড়ে। চুক্তি হইতে হয় উইন অ্যান্ড উইন, উইন উইন সিচুয়েশনে চুক্তি হইতে হয়। সেখানে বাংলাদেশ মানে এগুলোকে বলা হচ্ছে জিরো সাম গেম। ঠিক আছে, বাংলাদেশ সব চুক্তির মধ্যে পিছিয়ে থাকে, কারণ ইন্ডিয়ানরা আমাদের থেকে অনেক আগায়। ইন্ডিয়ানদের সাথে কথা বলেই পারে না, মানে কথা বলতে ইন্ডিয়ান আপনার ডিপ্লোম্যাটদের একটা একজন কথা শুনে, কথা বলেই কুলে উঠতে পারে না। তো আপনি মানে এর জন্য তো বাংলাদেশে বর্তমানে এরকম লোক খুঁজতেছে যারা আসলে ইংলিশে খুব দক্ষ হবে, নাহলে পুরোপুরি বাংলাদেশ তো পিছিয়ে যাচ্ছে, বুঝেন না? মানে আগামী ভবিষ্যৎটা তো আপনাদেরকে নিয়েই করতে হবে। আমরা যারা আছে, আমরা আপনারা আপনারা আমরাই তো হচ্ছে নতুন বাংলাদেশ। তাহলে এখানে তো মনে করেন আগে যারা চাকরি পাইছে, মনে করেন আজকে থেকে 10-20 বছর আগে, দেখা যায় ইংলিশে 2টা ঠিক মতো বাক্যই বলতে পারে না। আপনি এরকম অনেক দেখবেন যে বিসিএস ক্যাডার আছে যে ইংলিশে 3টা বাক্যই ঠিক মতো বলতে পারে না, তবে বিসিএস ক্যাডার হয়। কিন্তু বর্তমান সময় তার এরকম নাই। এখন আপনি এরকম কোনো বিসিএস ক্যাডার পাবেন না যারা হচ্ছে ইংলিশ বাক্য বলতে পারবেন না বা জ্ঞানের স্বল্পতা আছে। বর্তমানে সবাই খুব বাছাই প্রক্রিয়াটাই খুব কঠিন হয়ে গেছে। তো আপনারা আসলে ভাই সব জায়গায় পিছায় পড়বেন। ইংলিশ পেপার পড়লে বুঝেন না এটা বলা যাবে না, এটা বুঝতে হবে। অন্যরা যেমন বুঝে আপনারও বুঝতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। বুঝে আপনার যোগ্য হইতে হবে, এরপরে চাকরিটা নিশ্চিত করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে, ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।